ভবঘুরে সমরাঙ্গন লিখেছেন তাজরিন ফাতিহা। পর্ব ৪। কণ্ঠে আমি তাসনুফা। আজকে মানহাকে উঠিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ ঘরোয়া আয়োজন। মারওয়ান থাকতে থাকতেই রিসেপশন করতে চান চেয়ারম্যান বাড়ির সদস্যরা। মারওয়ান গতকাল এ নিয়ে রাগারাগি করেছে। এখনই বোনকে উঠিয়ে দিতে রাজি নয় সে, কিন্তু ইমতিয়াজ কইয়া তার পুত্রবধূকে নিয়ে যেতে বদ্ধপরিকল্পর। এ নিয়ে ইহাব ও মারওয়ানের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়েছে। মারওয়ান বলেছে, আমার বোনকে কিছুতেই তোর কাছে পাঠাবো না। তোর নজর আমার বোনের উপরে পড়লো কবে? তোর মতো বেয়াদব লাফাঙ্গা জোচ্চোরের হাতে আমি মানহাকে দিব না, মানে না। আপনি দেয়া বা না দেয়াকে স্ক্লাব্রো। নিজে তো 4 বছর আগে দিব্যি বউয়ের সাথে সংসার করছেন, সাথে আন্ডা ফ্রি। আমরা বুঝি বউ বাচ্চার প্রয়োজন নেই? মারওয়ান রাগে প্রত্যুত্তর করতে পারেনি। কত বড় নির্লজ্জা হলে আবার বলে, আমার বুঝি বউ বাচ্চার প্রয়োজন নেই? মানহাকে ইয়াবের হাতে তুলে না দিলে সে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে হুমকি পর্যন্ত দিয়েছে। মারওয়ান তবুও বোনকে দিতে নারাজ। পরবর্তীতে ইমতিয়াজ ভুইয়া একঘেয়েমি আচরণে মাহবুব আলম কন্যা সম্প্রদানের সম্মতি জানিয়েছেন। তাই আজকে চেয়ারম্যান বাড়ির কয়েকজন সদস্যদের আনাগোনা মারওয়ানদের বাড়িতে। মারওয়ান সকাল থেকে নিজের দরজায় খিল দিয়েছে। আজকে সারাদিন না বেরোনোর ফোন করেছে। এসব দেখে মানহা বাবাকে বলেছে, বড় ভাইয়ের অমতে আমি কিছুতেই ভুইয়া বাড়ি যাব না বাবা, আমাকে জোর করবে না বলে দিলাম। ওনাদের ফিরে যেতে বলো। মাহবুব আলম 2 ভাই বোনের জেদের কাছে অসহায় বোধ করলেন। মানহা আজকে বাবার কথা শুনতে নারাজ। আজকে সে এক পাও নড়বে না। যখন ভুইয়া বাড়ির লোকজন জানতে পারলো মেয়ে শ্বশুরবাড়ি যাবে না বড় ভাইয়ের অমতে, ঠিক তখনই ইহাব রেগেমেগে মারওয়ানের দরজায় বাড়ি দিতে লাগলো। নিশাতেদের এরকম যুদ্ধে খেয়ে হারিয়ে ফেলেছে। বাড়িতে এত বড় অনুষ্ঠান, অথচ লোকটা তাকে নিয়ে ঘরবন্দি হয়েছে। সে ছেলেকে কোলে নিয়ে বসে আছে আর তিনি নিশ্চিন্তে নাক ডেকে ঘুমুচ্ছেন। এতবার দরজায় বাড়ি পড়ায় মারওয়ান ঘুম ভেঙে গেল। সে বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল। মেজাজ আধিক্য খারাপ করে ফোঁস করে বলে উঠল, কে রে? ইহাব কোনো কথা না বলে দরজায় অবিরাম পিটিয়ে যাচ্ছে। নিশাত উঠে দরজা খুলতে চাইলে মারওয়ান নিশাতকে দরজা খুলে মানা করল। তারপর সিগারেট ধরিয়ে আয়েশ করে টান দিল একটা। নিজে উঠে হামি দিয়ে চোখ কচলে দরজা খুলল। ইহাব মারওয়ানকে টেনে বের করল। মারওয়ান ছাদ করে উঠল। থাপড়ে তোর 30টা দাঁত ফেলে দেব। ইহাব্রু নাচিয়ে বলল, 30টা কেন? দাঁতবো 30টা। মারওয়ান নিজের হাত ছাড়িয়ে সিগারেটে ধোয়া উড়িয়ে শুধালো, সামনে দুটো ফেলবো না, দয়া করে যেন ভিক্ষা করে খেতে পারিস। ও দুটো দিয়ে সার্কাস দেখাবি গ্রামের মানুষদের। এত তোর আয়ের উৎস হবে আর দাঁত না দেখে আফসোসও হবে না। বলে আবার হামি দিল। আরও ঘুমানো যেত, কিন্তু সামনে দাঁড়ানো অকেজো মালটার জন্য ঘুমানো হলো না। মাহাদি মাহফুজ বড় ভাইয়ের কথা শুনে ফিক করে হেসে দিয়েছে। ইহাব রেগে বলল, তোর বোনকে বল আমার সাথে যেতে, না হলে আজকে কিন্তু সেদিনের মতো খালি হাতে যাব না। 1 ইঞ্চিও নড়বো না। তোর বোন তারামি না করে না গেলে ওর ঘরেই কিন্তু থাকবো। তখন ব্যাপারটা ভালো হবে না। মারওয়ান ঘাড় পাকিয়ে বলল, কত বড় কলিজা তোর, আমার সামনে দাঁড়িয়ে মানহাকে নিয়ে বাজে কথা বলছিস? বাজে কথা কোনটা? এক ঘরে থাকবো সেটা। তাহলে শোন, আমি ওর স্বামী। এখন আমার কথাই সব। ওর উপরে তোদের থেকে আমার অধিকার বেশি। হ্যাঁ, তো নিয়ে যা, দেখি কত বড় তোর বুকের পাটা। ইহাব ঘাড় ম্যাসেজ করতে করতে বলল, থ্রেট দিলি নাকি? মারওয়ান বুকের ধোয়া ইহাবের দিকে ছুঁড়ে পড়ল। তো কি চুমু দিলাম? চাহ, ওসব তোর বউ বাচ্চাকে দিস, আমাকে দেওয়ার জন্য তোর বোন আছে। বলে ইহাব মারওয়ানের হাত থেকে তার আধ খাওয়া সিগারেটটা আচমকা টান দিয়ে নিয়ে ধোয়া আকাশের দিকে ছুড়িয়ে বলল, কতদিন সিগারেট ভাগাভাগি হয় না। মারওয়ান লাল চোখে চেয়েছিল। কথাটা শুনে চোখের লালিমা ভাব কিছুটা কমে এলো। পরক্ষণে আবার রক্তিম বর্ণ ধারণ করলো। ইহাব আকাশ থেকে চোখ সরিয়ে মারওয়ানের দিকে সিগারেট বাড়িয়ে দিল। মারওয়ান সিগারেট নিয়ে নিচে ফেলে পা দিয়ে পিছে ফেলল। তারপর হেসে বলল, সরি টু সে, আমি কুকুরের উচ্ছিষ্ট খাই না। ইহাবের বুকে লাগলো ধাক্কা। মারওয়ানের দিকে চেয়ে মলিন হাসলো। তারপর নিজের আগের রূপে ফিরে গিয়ে বলল, বাদতেই আসল কথাই আসি। তোর বোনকে ভালো ভালো দিবি কিনা বল স্লা? তোরে আমি পাল দিব, নিবি? ইহাব যেন মজা পেল কথায়, বলল, দে। মারওয়ান রেগে ফায়ার হয়ে যাচ্ছে। এত পরিমাণ বেহায়া চিন্তিকিতে দেখেনি সে। মুখ থেকে আরও গালি উৎফুরিয়ে বেরিয়ে আসতে যাচ্ছে। গালিগুলো কণ্ঠনালীতে টোকা দিয়েছে, যেন বলছে, এক্সকিউজ মি, মে আই কামিং? মাহাদি মাহফুজ বড় ভাইয়ের মুখে গালি শুনে চারিপাশে তাকালো। দেখলো দূরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখছে। মাহাদি গলা খাখারি দিয়ে বলল, ভাইয়া মুখ খারাপ করো না, আশেপাশে মানুষ আছে, আপা শুনলে রাগ করবেন। মারওয়ান বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করলো। তারপর ওখান থেকে সরে মানহার ঘরের দিকে হাঁটা দিল। পিছে পিছে ইহাবও যেতে লাগলো। মাহাদি মাহফুজ তার পথ আটকে বলল, ভাই বোনের আলাপ আলোচনায় আপনি অ্যালাউ না। ইহাব কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের কাছে আমার বিরুদ্ধে চক্রান্ত করবে আর আমি যাব না? সামনে থেকে সরে দাঁড়াও শালারা। অহেতুক আমার সাথে লাগতে যেও না। তোমাদের বড় ভাইয়ের বাড়াবাড়ি বেয়াদবি ক্ষমা করলেও তোমাদেরটা করব না। ডিরেক্ট অ্যাকশনে চলে যাব, হাঁটো।
নাহাতি মাহফুজের মুখ থমথমে হয়ে গেল। উঠান পড়া মানুষের সামনে এত বড় অপমান গায়ে আগুন ধরিয়ে দিল যেন। কথা না পারিয়ে আস্তে করে সরে দাঁড়ালো। ইহাব হেঁটে মানহার ঘরে দরজার সামনে যেতেই শুনল, আমি লোকটাকে পছন্দ করি না ভাইয়া, কেমন যেন নজর, আমার ভালো লাগে না। মারওয়ান মানহার মাথায় ঠোসা মেরে বলল, বিয়ে করার সময় মনে ছিল না তা? ড্যাং ড্যাং করে তো কবুল বলে দিয়েছিলি কেন? মানহা মন খারাপ করে বলল, আমি কি ইচ্ছে করে করেছি? বাবাই তো বলল। মারওয়ান কপাল কুঁচকে বলল, বাবাই বলল মানে? তোর বিয়েতে সম্মতি ছিল না? সম্মতি না থাকলে এই বিয়ে তো হয়নি। মানহা মুখ নামিয়ে বলল, ছিল সম্মতি, কিন্তু লোকটাকে কেন যেন দেখলেই শরীর চলে। তোর কথার আগামাতা কিছুই বুঝতে পারছি না। একবার বলিস বাবার জন্য, আবার বলিস সম্মতি ছিল। তোর সম্মতি থাকলে যা শ্বশুরবাড়ি, তারা তোকে তো নিতেই এসেছে। ভাইয়া ভাইয়া বলে লাভ নেই, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে সেহেতু তোকে আটকে রাখার সাধ্য নেই। আর তোর শ্বশুরবাড়ির লোকদের সাথে তো ঝামেলাও করা যাবে না, সোজা জেলে ঢুকিয়ে দেবে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে, যেহেতু চেয়ারম্যান তারা। এত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যেতে চায় না ভাইয়া। তারা এমন কেন করছে? আপা তো বলেছিল আরও পরে ওই বাড়ি পাঠাবে, তাহলে এখন কেন এত তাড়াতাড়ি করে পাঠাতে চাইছে? বলেই ঝরঝর করে কেঁদে দিল মানহা। মারওয়ান কিছুই বলল না। ঠিক সেই মুহূর্তে ইহাব ঘরে ঢুকে বলল, আমার বউকে কাঁদাচ্ছিস কেন? ইহাবকে দেখে মানহা ঘোমটা বড় করে দিল। ওই লোককে তার মুখ দেখাতে দিতে আপাতত ইচ্ছুক না সে। মারওয়ান আবারও রেগেও গেল, বলল, ভাই বোনের আলাপের তোর কাজ কি? ম্যানার্স নেই কোনো? ইহাব কানের পিঠ চুলকে বলল, জানি, এখন দ্রুত আমার পেতনিকে আমার হাতে তুলে দে। আমি ভালো ভালো বউ নিয়ে বেদায় হই। আর আমার পেতনির সাথে একটু কথা বলতে চাই। অনুগ্রহ করে আপনি কি একটু বাইরে যাবেন? স্লাপ্রো। স্বামী স্ত্রীর ব্যক্তিগত আলাপ আলোচনায় অন্য মানুষ থাকাটা শোভনীয় নয়। মারওয়ান ফোঁসফোঁস করতে লাগলো। উঠে চলে যেতে চাইলে মানহা ভাইয়ের গেঞ্জি কোনা ধরে আঙুলে টেনে ধরল। মারওয়ান তাকালে, তারপর ইশারায় মাথা নেড়ে তাকে একা রেখে চলে যেতে নিষেধ করলো। ইহাব তা দেখে বলল, ওরে নাটক, একটু পর তো ঠিকই আমার সাথে থাকবে, এখন এমন ঢং করছো কেন? তোমাকে খেয়ে ফেলবো নাকি? মানহা লোকটার কথায় পাত্তা নিতে গিয়ে বাইরের দিকে চলছল নয়নে চাইল। মারওয়ান বোনের মাথায় হাত রাখলো ভরসার, বলল, যাচ্ছি না, কাঁদিস না। কথাটুকু বলে ইহাবের দিকে তাকিয়ে বলল, এখনও তোর সাথে কথা বলতে ইচ্ছুক নয়, সুতরাং আউট। ইহাব মুখ লাল করে বের হয়ে গেল। এত বড় অপমান, সেও প্রতিশোধ নেবে এর। রাত 8টা। অনেক চড়াই উতরাই পেরিয়ে মানহা শ্বশুরবাড়ি যাচ্ছে। আজকে সারাদিন মারওয়ানের সাথে তর্ক করতে করতেই চেয়ারম্যানের বাড়ির লোকেরা কাহিল হয়ে গিয়েছে। অবশেষে মাহবুব আলমের সাথে মারওয়ানের গোপন বৈঠকে সমস্যার সমাধান হলো। মারওয়ান যদিও নারাজ, তবে বোনকে তো আর আটকায়নি। মানহা বড় ভাই রাজি হয়েছে শুনে নামাজের বিছানায় অনেকক্ষণ কেঁদেছে। নিজের বাবার বাড়ি ছেড়ে আজকে নাকি তাকে শ্বশুর বাড়ি যেতে হবে। এত কষ্ট কেন? একটা মেয়ের জীবন এমন কেন? কেন তাকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হবে? এত এত মায়ের বাঁধন ছেড়ে কিভাবে মেয়েরা পরের বাড়ি যায়? মেয়ে বলে বোধহয় পারে। নিশাত মানহাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। নাহুয়ান ফুপির কোলে বসে আছে, চোখ খুঁচিয়ে ঘুরিয়ে ফুপি আর মাকে দেখছে। ফুপিকে কাঁদতে দেখে বাচ্চাটা ভয়ে মায়ের কোলে চলে গেল। মাইমুনা বেগম আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মেয়ের ঘরে এলেন। মেয়েকে নিশাতের বুকের উপরে পড়ে থাকতে দেখে বুকটা তার কামড় দিয়ে উঠল। এই তো তার নাড়ে ছেড়া দন, সেদিন না জন্মালো, এত বড় হয়ে গেল কবে? মেয়েরা বুঝি এত তাড়াতাড়ি বড় হয়ে যায়? সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা নাকি আজকে শ্বশুর বাড়ি যাবে। তার বুকে যেন কে যেন পাথর উঠিয়ে দিয়েছে। মানহা মাকে দেখে আবারও কেঁদে উঠল। মাইমুনা বেগম দ্রুত মেয়েকে জড়িয়ে ধরলেন, নিজেও কাঁদলেন। নিশাতের হঠাৎ চোখ ছলছল করে উঠল। একদিন সেও তো এভাবে মায়ের বুকে পড়ে কেঁদেছে, সবাইকে ছেড়ে সেও শ্বশুরবাড়ি এসেছে। আজ কয়েকটা বছর বাবা মাকে সরাসরি দেখে না সে। সংসারে এত এত চিন্তা প্রেসারে ঠিকমতো পরিবারের কথা মনেও করতে পারি না। কিন্তু দিন শেষে বাবা মা পরিবার পরিজনের কথা মনে করে কত বালিশ ভিজিয়েছে তা একমাত্র সে আর তার রব্বে করিম জানেন। মেয়েরা আসলেই তাগিজাত, কখনো মেয়ে হয়ে ত্যাগ করে, কখনো স্ত্রী হয়ে, আবার কখনো মা হয়ে। মহান রব সেই জন্যই মায়ের জাতকে এত সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। মারওয়ান ঘরে ঢুকে দেখল বোন পাল্লা দিয়ে কাঁদছেন। অধুরে নিশাত আর তার একমাত্র ছাও অসহায় হয়ে সেদিকে তাকিয়ে আছে। মারওয়ান তা থেকে বলল, কান্নাকাটি থামান তো আম্মা, আপনি এভাবে কাঁদলে মানহা আরও বেশি কাঁদবে। ও সামনে এভাবে কাঁদবেন না, এদের কষ্ট বাড়বে। মাইমুনা বেগম ছেলের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলেন, মেয়ের মন বুঝবি তোরা? সন্তানের জন্য প্রতি সেকেন্ডে মায়ের মন পড়ে। মারওয়ান কিছু বলল না। সে নিশাতের থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। নাহুয়ান বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা বলো পান্টা, পুপি ডাটুমনি কাটে? কাতুক, তুই না কাটলেই হলো। নাহুয়ান বাবার মুখ ধরে বলল, কান্না পাচ্ছের কেন? সবাই কাটে তাই। তুই কাটলে তোকে চটকে খেয়ে ফেলবো, মনে রাখিস। ইন্না, হ্যাঁ। ডাটু মাপবে? ভয় দেখাচ্ছিস কাকে? তোর দাদাকে আমি ভয় পাই নাকি?
নাহওয়ান ফিচফিচ করে হেসে বলল, ভয় নাই। না। আচ্ছা বলে বাবার ঘাড়ে মাথা ফেলে চোখ বুঝল। মেয়েকে বিদায় দিতে মাহবুব আলমের বুক ফেটে যাচ্ছে। মানহা বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মাহবুব আলম শক্ত হয়েছিলেন। তার কলিজাটা কে যেন টেনে নিয়ে যাচ্ছে আজ। মাহাদি মাহফুজ বোনকে বিদায় দিতে গিয়ে কেঁদে ফেলল। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল মানহা যখন দুই ভাইকে বলল, যাই ভাইয়া, তোদের আর কেউ চালাবে না, কেউ আর সকালে ফজরের নামাজ পড়ে ডাকবে না, মসজিদে যাওয়ার জন্য পাঞ্জাবি মেসওয়াক জুতো আতর এগিয়ে দিবে না, কল চেপে দেবে না, খেতে ইচ্ছে না করলে কেউ আবদার করবে না, মেজো ভাইয়া একটু খাইয়ে দিত, বলবে না সেজো ভাইয়া ফুচকা নিয়ে বাসায় না আসলে ঘরে ঢুকতে দেবো না, কেউ আর তোদের সাথে আঁকুবুকি করবে না, তোরা খুশি হয়েছিস তো, তোদের অনেক চালিয়েছি। মাহাদি মাহফুজের চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরছে। বোনকে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করলো তিন ভাই। মারওয়ান না কাঁদলেও বোনকে বিদায় দিতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে তার। সকলকে কাঁদিয়ে মানহাকে নিয়ে চেয়ারম্যান গাড়িটি সাই সাই করে চলে গেল। নাহওয়ান দাদার কোলে। এতক্ষণ কিছুই না বুঝলেও ফুপুরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে দেখে সে চিৎকার করে কেঁদে দিল। মাহবুব আলম নাতিকে আদর করতে করতে কান্না থামাতে চাইলেন, কিন্তু বাচ্চাটা কান্না আরও বাড়িয়ে দিল। মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, ওই কবুতরে ছাও, কান্দিস কেন? পুপিকে নিয়ে চলে গেছে তো কি রেখে যাবে? মারওয়ান ছেলে কান্না মাখা চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উদাস দৃষ্টিতে বলল, তুই বড় হলি না কেন ফায়াজ? তাহলে আমরা দুজন মিলে তোর পুপিকে আজ রেখে দিতাম। নাহওয়ান বাবার কথা না বুঝলেও মাথা নাড়ল। চেয়ারম্যান বাড়ির সামনে চলন্ত গাড়িটি থেমে গেল। গাড়ি থেকে প্রথমে নামলেন ইমতিয়াজ ভুইয়া, তারপর ইহাব ভুইয়া। গাড়ির পেছনে বসে মানহা, ইহাবের খালা, ফুপি ও আন্ডা বাচ্চারা। পরে আরেকটি গাড়ি থামলো, যেটায় বাড়ির পুরুষ সদস্যরা এসেছেন। ধীরে ধীরে তারা সবাই বেরিয়ে গেল। মানহা নার্ভাস হয়ে বারবার ঘেমে উঠেছে। বোরকা পরনে তার, বোরকার নিচে শাড়ি। কান্না পাচ্ছে এত অচেনা অপরিচিতি একটা বাড়ি এসেছে, অথচ তার সাথে পরিচিত কেউ নেই। নিজের পাশ থেকে সবাইকে বেরিয়ে যেতে দেখে সেও আস্তে করে বের হতে নিলে ইহাবের ফুপি ইতি ভুইয়া তাকে বেরোতে সাহায্য করলো। ইহাবকে অদূরে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দিলেন, ইহাব, বৌমাকে নিয়ে ভেতরে ঢোকো। ইহাব বিরক্তি হয়ে বলল, পরে ফুপি তোমরা ঢুকে যাও, আমি একটু পরে আসছি। তোমার আম্মু কিন্তু রেগে যাবেন। রাখবে না, আমার জরুরি একটা কাজ আছে, আম্মুকে ম্যানেজ করে নাও প্লিজ। ইতি ভুইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে মানহাকে ধরে ভেতরে ঢুকিতে নিচ্ছিলেন। প্রতিমধ্যে ইনাবা দৌড়ে এসে মানহাকে ধরল। মানহা কিছুটা হকচকিয়ে গেল। মানহা বলল, আরে ভয় পেও না ভাবি, আমি তোমার ননদিনী, তোমার স্বামীর একমাত্র বোন। আম্মু তোমাকে গেট থেকে নিয়ে আসতে বললো, চলো চলো। মানহা একটু শিথিল হলো। সে ইনাবাকে সালাম দিল। ইনাবা তো হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। এই প্রথম কেউ তাকে সালাম দিল বলেই সে হাসতেই থাকলো। মানহার ইনাবাকে দারুণ লাগলো। আস্তে আস্তে নকশাখচিত সিঁড়ি বেয়ে উঠে চেয়ারম্যান বাড়ির প্রবেশদ্বারে দাঁড়ালো তারা। মানহার সামনে তাকিয়ে দেখল বুদ্ধিদীপ্তা সুন্দর চেহারায় মাঝারি গড়নের এক মধ্যবয়সী রমণী দাঁড়িয়ে। মাথায় বড় ওড়না পেঁচানো, পরনে মালবেরি সিল্কের তৈরি বেগুনি রঙের মনোরম কাঞ্জিভরম শাড়ি। মানহার ঘোর লেগে গেল চোখে। এত চমৎকার চেহারার একজন মানুষের কাছে আশেপাশে সকল কিছু ফিকে লাগছে। আহামরি ভরসা নন তিনি, তবুও এক দেখায় যে কেউ দেখলে মায়া করা এই নারীটির প্রেমে পড়তে বাধ্য। মানহা মেয়ে হয়েও যেন ঘরের মধ্যে চলে গেছে। কে এই নারী? ইহাবকে এখন পর্যন্ত ঠিক করে দেখেনি সে, তাই ওই লোকের সাথে মিল অমিলের কিছুই বুঝছে না মানহা। ইনাবার সাথে মিল রয়েছে, তার মানে কি এটাই তার শাশুড়ি? উর্মি ভুইয়া দেখলেন বোরকা নিকাবে ঢাকা ইনাবার হাত ধরে এগিয়ে আসা মানহাকে। তিনি হাসলেন না। মানহাকে একবার পরখ করে ইমতিয়াজ ভুইয়ার দিকে চাইলেন। ইমতিয়াজ ভুইয়া সবাইকে রেখে স্ত্রীর পাশে দাঁড়ালেন। স্ত্রীর কাঁধে হাত দিয়ে বললেন, কি হলো উর্মি? ছেলের বউ এনেছি, মিষ্টি মুখ করিয়ে বরণ করবে না? উর্মি ভুইয়া চাপাসরের স্বামীর কানে বললেন, আপনার পুত্র কোথায়? ওর একটা কাজ পড়ে গিয়েছে, কিছুক্ষণ পরেই এসে পড়বে, তুমি পুত্রবধূকে ঘরে তোলো। মানহা ইমতিয়াজ ভুইয়াকে সামনে দাঁড়ানো রমণশ্রীর সাথে নিচু কণ্ঠে কথা বলতে দেখে পুছে গেল এটাই তার শাশুড়ি। উর্মি ভুইয়া মানহাকে ধরে ভেতরে নিয়ে গেলেন। ইনাবা ইতি ভুইয়া বাড়ির সকল মেয়ে সদস্যরা ঢোকার পরে পুরুষ সদস্যরা ঢুকলেন। উর্মি ভুইয়া মানহাকে সাথে নিয়ে নিচে রুমে এলেন। নিচে সব পুরুষেরা বসা, তাই মানহার অস্বস্তি হবে ভেবে তিনি এলেন ওপরে। মানহাকে দেখে বললেন, বোরকা খুলে ফেলো, এখানে কোনো পুরুষ আসবে না। মানহা চুপচাপ দাঁড়িয়ে রইল। উর্মি ভুইয়া বুঝলেন সামনে দাঁড়ানো মেয়েটির অস্বস্তি হচ্ছে। তিনি ইনাবাকে চোখ দিয়ে ইশারা করলেন বোরকা খুলে দিতে। ইনাবা মায়ের ইশারায় মানহার কাছে গিয়ে বলল, আরে লজ্জা পাচ্ছ কেন ভাবি? এখানে লজ্জার কিছু নেই, আসো বোরকা খুলে দিই। বলে বোরকা নিকাব খুলে দিল ইনাবা। উর্মি ভুইয়া দেখলেন ঘামে তেলে তেলে হয়ে গিয়ে যাওয়া মেকআপহীন একটা মায়াবী মুখশ্রী, লাল বেনারসি গায়ে জড়ানো, যে এই মুহূর্তে পুতুলের মতো তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকিয়ে লজ্জা অস্বস্তি লুকানোর চেষ্টা করেছে। উর্মি ভুইয়ার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি খেলে গেল, তবে তা বোঝা গেল না।
সালামের মিষ্টি কণ্ঠে তার চিন্তার পরিসমাপ্তি ঘটল। তিনি বুঝলেন তার সম্মুখে দাঁড়ানো মায়াবী বদনের মহিলাটি কণ্ঠে যে মিষ্টিত হয়েছে। তিনি সৌম্যস্বরে সালামের প্রত্যুত্তর করলেন। ইনোমা মানহাকে দেখে বলল, আরে পুতুলের মতো দেখতে তুমি, ভীষণ মিষ্টি, মেকআপ ছাড়াই এত কিউট লাগছে, মনে হচ্ছে গাল দুটো টেনে দিই, তাই না আম্মু? উমি ভুইয়া কিছু বললেন না। তিনি বিছানার দিকে এগিয়ে গেলেন। সেখানে কারো লাল রঙের কাঞ্জিবরম শাড়ি রাখা। শাড়িটা হাতে তুলে নিয়ে মানহার সামনে দাঁড়িয়ে বললেন, আমার সাথে ম্যাচ করে তোমার জন্য এই শাড়িটি নিয়েছি, দেখো তো পছন্দ হয় কি না। মানহার শাশুড়ির হাতের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। উর্মি ভুইয়া বললেন, বেনারসে চেঞ্জ করে এটা পরবে? মানহা ঝক্কিলে শাড়ির দিকে চেয়ে রইল। এত ভারী শাড়ি পরতে হবে ভেবেই দম বন্ধ হয়ে আসছে। উর্মি ভুইয়া মানহার চেহারায় ঘাম জড়ো হতে দেখে বললেন, তোমার ইচ্ছে না করলে পড়ার প্রয়োজন নেই, ইনেবা তোমার ভাবিকে খাবার দাও। আচ্ছা আম্মু। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে খোলা উঠানে হাঁটছে। নাহওয়ান চাঁদের দিকে তার ছোট ছোট আঙ্গুল উঁচিয়ে বলল, বাবা মন মন। মারওয়ান সেদিকে তাকিয়ে বলল, শহরে এত সুন্দরভাবে চাঁদ দেখেছিস কখনো? নাহওয়ান মাথা নাড়িয়ে না বলল। মারওয়ান ছেলেকে চাঁদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে বলল, ভালো করে দেখে রাখ, পরে নাও দেখতে পারিস। নাহওয়ান বাবার কথা শুনে মনোযোগ দিয়ে চাঁদ দেখছে আর খিলখিল করে হাসছে। মাহাদি মাহফুজ নিজেদের ঘরের থেকে বেরিয়ে এসে দেখল বড় ভাই উঠোনে দাঁড়ালো। তারা চটচল দিয়ে সেদিকে এগিয়ে গেল। মাহফুজ নাহওয়ানের দিকে হাত বাড়িয়ে বলল, আব্বা যান, ছাত্রর কোলে আসেন। নাহওয়ান অসম্মতি জানিয়ে বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরল। মাহফুজ নাহওয়ানের অসম্মতির তোয়াক্কা না করে তাকে জোর করে কোলে নিয়ে বলল, আপনার অনুমতির দরকার নেই। সামনে একরকম গোলুপ্পা থাকলে কেউই আদর না করে থাকতে পারবে না, তাই শান্ত হয়ে আদর উপভোগ করুন আব্বা যান। নাহওয়ান এত দ্রুত ঘটে যাওয়া ঘটনা প্রথমে আজ করতে না পারলেও যখন দেখল বাবার কোলে থেকে চাচার কোলে ট্রান্সফার হয়েছে, তখন ছলছল চোখে বাবার দিকে হাত বাড়িয়ে বলল, বাবা। মাহফুজ নাহওয়ানের অমন কান্না কান্না গলা শুনে বলল, মেজো ভাইয়া দেখো, কোলে নেওয়ার কেঁদে দিচ্ছে। মাহাদি হেসে নিজে ভাতিজার দিকে চাইল। মারওয়ান বলল, মাহাদি তোর চাষাবাদের কি অবস্থা? মাহাদি মুখ কুচকে বলল, ওটা চাষাবাদ না ভাইয়া, কৃষি নিয়ে পড়েছি দেখে চাষাবাদ করব এমনটা ভাবো কেন? তুমি সবসময় আমাকে পিঞ্চ মারো। মারওয়ান লুঙ্গি হাঁটুতে কুচে থু ফেলে বলল, ঢং করিস না, কৃষি নিয়ে গবেষণা কোন মৌসুমে কোনটার ফলন ভালো হবে, বিদেশি বীজ এদেশের মাটিতে স্যুট করবে কিনা, কৃষকদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা, এসব আমার চোখে চাষাবাদই। তোরটা হলো ডিজিটাল চাষাবাদ, দুটোই দেশের জন্য মারাত্মক উপকারী। মাহাদি কিছু বলল না, বড় ভাইয়ের সবসময় এমন করে, তাই অযথা কথা পেঁচিয়ে লাভ নেই। নাহওয়ান বাবাকে এখনো কোলে নিতে না দেখে জোরে চিল্লিয়ে উঠল। মারওয়ান, মাহাদি, মাহফুজ তিনজনে হকচকিয়ে গেল। মারওয়ান বলল, এক নম্বরে ব্রিটিশ, একেবারে মায়ের মতো হয়েছে, এর জ্বালায় কোথাও একটু শান্তিতে দাঁড়াতে পারি না। তোকে কোলে নিব না আজ, থাক চাচাদের কোলে, আমি গেলাম, টাটা। বলে লুঙ্গির উপরে উঠিয়ে হাঁটা দিল ঘরের উদ্দেশ্যে। নাহওয়ান বাবাকে চলে যেতে দেখে মাহফুজের কোলে ভাই মাছের মতো লাফালাফি করতে লাগলো। মাহফুজ ভাতিজাকে কোলে নিয়ে নামিয়ে দিল। নাহওয়ান ছাড়া পেরে বাবার দিকে দৌড়ে গেল। মারওয়ান হাঁটতে গিয়ে বাধা পেল। নিচে তাকিয়ে দেখলো নাহওয়ান তার পা জড়িয়ে ধরেছে। সে ফুস করে একটা নিঃশ্বাস ঢালো, তারপর পেছনে তাকিয়ে বলল, এত বড় তামড়াগুলো হয়েছিস, অথচ একটা বাচ্চাকে কয়েক মিনিট রাখতে পারলি না তোরা। সো স্যাড, বেশি বেশি ঘাস খাবি, এতে যদি শক্তি সামর্থ্য হয় আর কি। বলে নাহওয়ানকে ছাড়িয়ে লুঙ্গি ধরে দৌড় দিল। নাহওয়ান বাবাকে দৌড়ে দিতে দেখে নিজেও বাবার পিছন পিছন হেসে দিয়ে দৌড়াতে লাগলো। মাহাদি মাহফুজ বোকার মতো বড় ভাই আর ভাতিজার দৌড়াদৌড়ি দেখছে। তাদের কাছে উপভোগ্য লাগছে। মানহার চলে যাওয়ার মন খারাপ হলেও এখন একটু ভালো লাগছে। মারওয়ান দৌড়ে তাদের কাছে এসে বলল, এই হাদারামগুলো দাঁড়িয়ে আছিস কেন, লাগা দৌড়। বড় ভাইয়ের কথা শুনে তারা দুই ভাই উঠোনের মাঝখানে দৌড়ানো শুরু করেছে। আর নাহওয়ানকে বলছে, চাচুকে ধরেন আব্বা যান। আর মারওয়ান 5 টাকা নোট দেখিয়ে বলছে, দৌড়তে পারলে 5 টাকা, 5 টাকা। নাহওয়ান তিনজনকে দৌড়াতে দেখে ভীষণ মজা পাচ্ছে। ছোট ছোট গোলুমুলু শরীরটা হেসে হেসে দৌড়ে যাচ্ছে বাবা চাচাদের পেছনে। চমৎকার এক মায়াময় দৃশ্য। একটু আগে মানহাকে ইহাবের ঘরে দিয়ে গেছে সবাই। রুমটি বেশ বড় এবং দামি আসবাবপত্রে ঠাসা। মানহার প্রচুর নার্ভাস লাগছে, হাতের তালু কেঁমে উঠেছে বারবার। এতটা নার্ভাস বোধ হয় জীবনে কোনোদিন হয়নি সে। সম্পূর্ণ অপরিচিত অচেনা একজন মানুষের সাথে পুরো রাত থাকতে হবে ভেবেই মানহার পানি ক্যাটাকের মতো অনুভব হচ্ছে। যে কোনো সময় অজ্ঞান হয়ে যাবে এমন লাগছে। ধুম করে দরজা খুলে ইহাব রুমে ঢুকলো। মানহাকে তার স্টাডি টেবিলে চেয়ারে রোবটের মতো বসে থাকতে দেখে বিরক্ত হলো সে। পাঞ্জাবের কলার ঠিক করে মানহার বিপরীত পাশে বসল। মানহা তাকালো না পর্যন্ত, একদম শক্ত হয়ে বসে থাকলো। ইহাব মানহাকে পুরো কুচকে পর্যবেক্ষণ করলো। মানহা বেশ কিছুক্ষণ পর মুখ নিচু করে মিনমিন করে বলল, আসসালামু আলাইকুম। ইহাব কৌতুকপূর্ণ হাসলো, বলল,
ওয়ালাইকুম সালাম। ওরে বাপরে, সালাম দেওয়া হচ্ছে? খুব সভ্য আপনি। মাঝে মাঝ উল্টে খেতে জানেন না মনে হয়, অথচ আপনি মোটেও এমন না। আপনার দুপুরে বিহাব ভুলিনি কিন্তু। মানহা চমকালো মনে মনে। ইহাব বলল, দেখি আমার দিকে তাকান। মানহা তাকালো না, হাত মুঠো করে চুপটি করে বসে রইল। ইহাব জোর করে ধমক দিয়ে বলল, তাকাতে বললাম না? পায়েটা যেমন পোল্ট্রিবাজ, মনটাও ঠিক তেমন। সকালে এক সুরত, দুপুরে আরেক, আবার রাতে আরেক রূপ। পুরো এক গিরগিটির বংশধর। মানহা হাত মুঠো করে রাগটা কন্ট্রোল করলো। তারপর ইহাবের দিকে চাইলো। ইহাব টেবিলে কোণে টেকে মাথায় হাত রেখে মানহার দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, মেহেকরি গাছের ফল খেয়ে এসেছ নাকি? মুখে হাসি নেই। স্বামীর সামনে তিতা করলা চিবনের মতো মুখ করে আছো কেন? সুন্দর করে হেসে তাকাও। মাথার রাগে বৃত্তি পর্যন্ত চলে যাচ্ছে। কোথায় অপরিচিত মেয়ের সাথে নরম সুরে পরিচিত হবে তা না, সেই তখন থেকে ধমক দিয়েই যাচ্ছে। ইহাবের দিকে ঠোঁট টেনে চাইল। ইহাব আরও ধমকের স্বরে বলল, ভালো লাগছে। তোমার তুলনায় শাড়িটা বেশি সুন্দর। অবশ্য শাড়ির জন্যই দেখতে ভালো লাগছে। মাকেও এমন একটি শাড়ি পরনে দেখলাম, নিশ্চয়ই মা দিয়েছে। মানহা মাথা নাড়ল। ইহাব আবারও ধমকে উঠে বলল, মুখে কথা নেই কেন? সে কখন থেকে শুধু মাথায় নাড়িয়ে যাচ্ছ, মুখে নেই তোমার? মানহার ধৈর্যের ভাত ভেঙে গেল এবার। প্রত্যেকটা কথা এমন ধমক দিয়ে বলতে হবে কেন? সে দাঁড়িয়ে মাথা থেকে আঁচড় ফেলে কোমরে গুজে ইহাবের দিকে গভীর নজরে চাইল। ইহাব থতমত খেয়ে তাকালো। পরক্ষণে নিচের গরুগম্ভীর রূপে ফিরে গিয়ে বলল, কি হলো? এভাবে দাঁড়িয়ে গেলে কেন? বসো, দুপুরের হিসাবটা নিয়ে নেই আগে। কি হিসাব নেবেন? আপনাকে ভয় পায় নাকি? আপনার চাকর নই আমি, তাই ভুলেও ধমক দিয়ে কথা বলতে আসবেন না। ইহা পাঞ্জাবির পকেটে 2 হাতে 2 লক্ষ টাকার বান্ডিল বের করে টেবিলে রাখলো। বান্ডিল দুটি উঁচিয়ে বলল, নিবা? না। আর একবার জিজ্ঞেস করব, নিবা? আমি টাকা লোভী না। ইহাব বান্ডিল দুটো পকেটের ভিতরে ঢুকিয়ে বলল, তাহলে তো আমারই ভালো, দেনমোহর আর দিতে হলো না। আল্লাহ আমাকে এত বড় লুট হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন। মানহা বড় বড় চোখ করে তাকিয়ে বলল, এটা অন্যায়, আমার হক আমাকে দিন। ইহাব দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম খুলে বলল, দিতাম, কিন্তু দুটো কারণে এখন আর দেব না। প্রথম কারণ, আমার সঙ্গে উচ্চ স্বরে কথা বলেছ। আর দ্বিতীয় কারণ, তোমাকে কয়েকবার টাকা সাধার পরেও তুমি নাওনি। এসব চড়াল মেজাজের অহংকারী ছেলে মেয়েকে একটা টাকাও দেব না আমি। মানহা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। সব বলল ওই লোক, এখন দোষ পড়েছে তার। ধমক দিল, কথা শোনালো, আর সে জাস্ট একটু প্রত্যুত্তর করেছে, তাই তাকে তার দেনমোহর দেবে না। কত বড় জালিয়াতি তার সাথে! মানহার ছোটবেলা থেকেই স্বভাব, কেউ তার ভাগ অথবা হকি কিছু কেড়ে নিলে আক্রমণ করে নিয়ে নেওয়া। তার মাথায় এখন সেটাই ভর করেছে। ইহাবের ভোলা পকেটের দিকে তাকিয়ে আচমকা হামড়ে পড়ল। ইহাব আজকে আক্রমণে কিছুটা পিছিয়ে গেল, সাথে ভয়ও পেল। মানহা পকেট হাতড়ে টাকা নিতে গেলে ইহাব মানহার হাত শক্ত করে ধরে পড়ল। ছিনতাইকারী, 1 নম্বরের পকেটমার, ছাড়ো আমার পাঞ্জাবি। এই না বললে টাকার লোভী নও, তাহলে এখন পকেট মারছো কেন? মানহা ইহাবের চোখের দিকে চেয়ে বলল, আমার হাত ছাড়ুন, আমার হক আমাকে দিন। আমার সাথে প্রতারণা করে পার পাবেন ভেবেছেন? আর পকেটমার, ছিনতাইকারী, এসব কি? আমার পাওনা আমি নিচ্ছি, এতে পকেটমার হলাম কিভাবে? প্রতারক লক্ষ্য থাকার। ইহাব কঠিন নজরে মানহার দিকে চেয়ে রইল। অপরদিকে মানহাও চোখ মুখ শক্ত করে ইহাবের পকেটে হাত চেপে দাঁড়িয়ে আছে। ইহাব বলল, আমি ঘুমিয়ে গেলে নিতে? অন্যদিকে মানহা চেয়ে বলল, ওসব চোরা অভ্যাস আমার নেই। মহারণা হাতে হাতে আদায় করো। লুকিয়ে নিতে যাবো কেন তো, কোন দুঃখে? ইহাব পরাজিত ভঙ্গিতে মানহার হাত ছেড়ে দিল। মানহা 1 লক্ষ টাকার দুটো বান্ডিল নিয়ে তার আনা ব্যাগের মধ্যে জামা কাপড়ের ভাঁজে ঢুকিয়ে রাখলো। ইহাব তা দেখে বলল, কোথায় রেখেছো? দেখে ফেললাম তো। মানহা ব্যাগে জামা কাপড় ভরতে ভরতে বলল, তাতে কি, এই টাকা এখান থেকে সরলে আপনার গলায় ছুরি ধরে আবার 2 লক্ষ টাকা আদায় করে নেব। কারণ এখানে টাকা রেখেছি সেটা কেবল আপনিই জানেন। আর তাছাড়া আপনি ছাড়া আমার ব্যাগ বা টাকা হাতাতে কেউই আসবে না। ইহাব নাকমুখ কুচকে বলল, আমি তার ব্যাগ হাতাই না। এসব স্বভাব তোমার থাকলেও আমার নেই। এসে আমাকে খালি করে দিয়েছ। তুমি যে কত ডেঞ্জারাস মাল সেটা বুঝে গিয়েছি অনেক আগে। উপরে ভালা ভোলা আর ভেতরে কদম তোলা। মানহা ইহাবের দিকে কঠিন নজরে চাইল, বলল, আমি মানুষের সাথে তার স্বভাব অনুযায়ী আচরণ করি। আপনি ফালতু, তাই আচরণও করলাম এমন। ইহাব বলল, রাস্তায় বাড়িতে যে কয়েকবার গিয়েছি এরকম অনুচন্ডিত দেখিনি। রুমে ঢুকেই কি সুন্দর লাজুক নার্ভাস মুখ দেখলাম। এখন এই হাল কেন? মানহা একটা সুতির সালোয়ার কামিজ দিয়ে বাথরুমে যেতে যেতে বলল, তখন আপনি পরপুরুষ ছিলেন, তাই আমার কণ্ঠও শোনেননি। আর উড়নচণ্ডী রূপ দেখা তো দূরের কথা, এখন থেকে প্রতিদিন দেখবেন আমার রূপ। আপনাকে জ্বালিয়ে পুড়ে কয়লা বানিয়ে দেব আমি। ইহা ভেসে বলল, সেই পোড়া কয়লা গায়ে মেখে আলকাট্রা সুন্দরী হয়ে যেও কেমন? মানহা প্রত্যুত্তর করল না আর। ততক্ষণে বাথরুমে ঢুকে গিয়েছে সে। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। ভারী কাঞ্চিবরম শাড়িটা শুধু পাল্টাচ্ছে না, মাথায় চুলগুলো খোপা করে হেয়ার ক্লিপ দিয়ে আটকানো। ইহাব সেদিকে চেয়ে বলল,
বউ দ্রুত বিছানায় আসো, মহারানা প্রতিশোধ করেছি, তোমার হক আদায় করেছি, এখন আমার হকটা দ্রুত আদায় করে দাও, কুইক। মানহা চমকে তাকালো, আবার হাত পা থরথর করে কাঁপতে লাগলো তার। ইহাব সেদিকে তাকিয়ে প্রু বাঁকালো। মানহা কাঁপতে কাঁপতে নিচে বসে পড়লো। ইহাব এতক্ষণ মজা করলেও মানহাকে মাত্রারিক্ত কাঁপতে দেখে দ্রুত এগিয়ে ধরলো। ইহাব ধরার সাথে সাথে মানহা কান হারিয়ে ঢলে পড়ল। নিশাত ফজর পরে কোরআন তিলাওয়াত করলো বেশ খানিকক্ষণ। গ্রামে আসার পর থেকে কোরআন তিলাওয়াত ঠিকমতো করতে পারেনি সে, তাই আজকে অনেকক্ষণ মিহিসরে কোরআন পড়েছে। কোরআন তিলাওয়াত শেষ করে জায়নামাজ ভাঁজ করে রাখলো। কোরআন রেহালে উঠিয়ে আলমারিতে তুলে রাখলো। এটার দিকে চোখ যেতেই দেখলো মিরি মারওয়ান আজাদ উঠে চোখ কোচলাচ্ছেন। মাকে দেখে দুহাত পাড়িয়ে দিল। নিশাতে হেসে ছেলেকে কোলে নিয়ে ফুলো ফুলো কাল দুটোতে চটাস চটাস করে চুমু এঁকে দিল। নাহওয়ান মায়ের কোলে বসে আদর উপভোগ করছে। ব্যাগ থেকে ছোট্ট ব্রাশ বের করে কলপাড়ে গেল, ছেলের মুখ ধুইয়ে দিল। মাইমুনা বেগমকে বাসি বাসনকোসন নিয়ে কলপাড়ে আসতে দেখে নাহওয়ানকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। শাশুড়ির হাত থেকে বাসন নিয়ে নিচে মাজতে বসে গেল। মাইমুনা বেগম নানা করে উঠলেন। নিষাদ কোনো কথাই শুনল না। মাইমুনা বেগম নাতিকে কোলে নিয়ে দাঁড়ালো তার পাশে। নাহওয়ান দাদির কোলে উঠতে চাইছিল না। নিষাদ তা থেকে বলল, আপা দাদিমণি কোলে চান, দাদিমণি আদর করবেন। নাহওয়ান মায়ের কথা শুনে শান্ত বাচ্চার মতো মাইমুনা বেগমের কোলে উঠেছে। নিষাদ বাসন ধুয়ে রান্না করে নিয়ে রাখলো। মাইমুনা বেগম নাতিকে নামিয়ে চুলো ধরাতে বসে গেলেন। সিলিন্ডারে থাকলেও মাইমুনা বেগম মাটির চুলোতে রান্না করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার দুই ছেলে তাকে সিলিন্ডারে শর্টকাটে রান্না করতে কত যে চোরাচুরি করেছে তাই ইয়াত্ত নেই, কিন্তু তিনি তবুও মাটির চুলায় রাঁধতেন। তাই মাহাদি মাহফুজ বলা ছেড়ে দিয়েছে। মায়ের কষ্ট হয় দেখে মাহাদি সিলিন্ডার কিনে দিয়েছে, অথচ মা এখানে শুধু রাতের খাবার গরম করেন। বাকি ভারী ভারী রান্নাগুলো মাটির চুলাতেই করেন। অবশ্য মাটির চুলার রান্নার স্বাদ অতুলনীয়। তার ওপরে মায়ের হাতের ছোঁয়া থাকে, এই রান্নায় অতুলনীয় তো হবেই। নিশাদ শাশুড়িকে বলল, কি নাস্তা বানাবেন আম্মা? মাইমুনা বেগম চুলোয় গরম পানি বসাতে বসাতে বললেন, পরোটা, চিকেন, ভেজিটেবল, চা, সেমাই, আর তোমার শ্বশুরের জন্য রুটি করব। নিশাদ শাশুড়ি দিকে তাকিয়ে ভাবছেন কত শিক্ষিত আর শাশুড়ি, অথচ কোনো অহংকার নেই, একেবারে মাটির মানুষ। আব্বা আম্মার মতো এমন শিক্ষিত কর্মঠ মানুষের সন্তান হয় এমন কি করে? লোকটা তাকে একটুও শান্তি দিল না। কথাটা ভেবেই নিশা দীর্ঘশ্বাস ফেলল। এরপর শাশুড়ির হাতে হাতে কাজ এগিয়ে দিল। আটার খামির তৈরি করে রুটি পরোটা বেলে দিল। মাইমুনা বেগম হঠাৎ করে মুখে আঁচল চেপে কাটলেন। নিশাদ বলল, কি হলো আম্মা? মাইমুনা বেগম চোখ মুছে বললেন, মানহাটা থাকলে তোমার মতো সবসময় হাতে হাতে কাজে এগিয়ে দিত। মেয়েটার জন্য মন কেমন করছে। কালকেও তো সকালে আমাকে রুটি বেলে দিল, একসাথে নাস্তা করলো, অথচ আজ মেয়েটা পরের বাড়ি। নিয়তি এত অদ্ভুত কেন? বলে আবারও চোখ মুছলেন। নিশাদের চোখেও ছলছল করে উঠল। মানহার কথা ভেবে মনটা খারাপ হলো। কালকেও ভাবি ভাবি করে মুখে ফেনা তুলে দিয়েছিল। নিশাদ তার মাথায় তেল দিয়ে দিয়েছিল, আর আজ সে স্বামীর ঘরে। হঠাৎ করে বুকটা হু হু করে উঠল তার। বাবা মার কথা ভীষণ মনে পড়ছে। মারওয়ানকে বলে দেখবে বাবার বাড়ি যেতে রাজি হয় কিনা। লোকটা নিশ্চয়ই ঘাটতারামি করবে, না চাওয়ার অজুহাত দেখাবে, কিন্তু নিশাদ এবার নাছর বান্দা, যেভাবেই হোক রাজি করাতেই হবে। কথাটা ভেবে উঠোনে চাইল। নাহওয়ান দাদার কোলে উঠে দাড়ি ধরে খেলছে। মাহবুব আলম নিচের মাথায় টুপি নাতির মাথায় পরিয়ে দিলেন। টুপিটা বাচ্চাদের মাথায় বেশ ঢোলা হয়েছে। মাহবুব আলম তা দেখে হেসে উঠলেন। পেছনে মাহাদি মাহফুজও আছে। তাদের দেখে নিশাদ মাথার ওড়না টেনে রান্না করে চেপে বসলো, যেন তাকে দেখা না যায়। ওদিকে মাহাদি মাহফুজ নাহওয়ানকে আদর করে ঘরে চলে গেল। নিশাদ সেই সুযোগে রান্নাঘর থেকে বেরিয়ে নিচে ঘরে গেল। দেখলো মারওয়ান উপর হয়ে শুয়ে আছে। নিশাদের তা দেখে কেন যেন রাগ উঠল ভীষণ। বাবা ভাই ফজর পরে ঘরে এসে আর এই ভাদাইম্মাকে দেখো নাকটিকে কিভাবে ফুসফুস করে ঘুমোচ্ছে। নিশাদ তাকে ঠেলতে ঠেলে ডাকতে লাগলো, এই উঠুন, দ্রুত উঠুন। মারওয়ান বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে গেল। নিশাদ আবারও ডাকতে লাগলো। মারওয়ান বিরক্তিসূচক শব্দ করে বলল, মাথা খারাপ করবি না, ঘুমাচ্ছিস দেখছিস না? আবার তুই তোকারি করছেন? হ্যাঁ তো, এখন তো মানুষ নেই, কারোর সামনে তো আর বলছি না। ঘুম কেন বাঙালি তাই বল। নিশাদ মারওয়ানের পিঠে চিমটি দিয়ে বলল, শখে। মারওয়ান চিমটি খেয়ে সোজা হয়ে শুয়ে নিশাদের দিকে কঠিন নজরে চাইল। নিশাদ তো রাগ নিয়ে তাকিয়ে আছে। মারওয়ান বলল, সমস্যা কি? আপনি গ্রামে এসেও এত ঘুমান কেন? বা বাইরে থেকে নামাজ পড়তে মসজিদে যেতে পারেন না? মারওয়ান হামি দিয়ে বলল, আলসেমি লাগে, উঠে অজু করেও মসজিদে যাও, তারপর নামাজ পড়ো, তাই মন চায় না। নিশাদ রেগে আগুন হয়ে চিল্লিয়ে বলল, কবরে যখন অন্ধকারে সাপ পিছু দংশন করবে, কবর চাপ দিবে, ফেরেশতারা ডান্ডার বাড়ি মারবে, সেদিন এসব অজুহাত দিন। একটা বাড়ি মারবে, অমনি 70 হাত নিচে গেড়ে যাবেন। সময় থাকতে আল্লাহকে ভয় করুন, না হলে পরকালে এমন পস্তাবেন কুল কিনারা খুঁজে পাবেন না।
মারওয়ান বিরক্ত হয়ে বলল, আজব তো, আমার নামাজ, আমার কবর, আমার বিচার, আমার জবাবদিহিতা, তোর এত জ্ঞান দেওয়া লাগবে কেন? আল্লাহ নিশ্চয়ই আমার প্রশ্ন তোকে করবে না, তাই আমাকে জ্ঞান না দিয়ে নিজের চরকায় তেল দে। বলে আবারও উল্টো পেরে শুয়ে পড়ল। নিশাদ ছলছল চোখে তাকিয়ে রইল। এই লোকটার দিকে তাকালে তার মায়া কাজ করে। সমাজে এরকম বহু মানুষ আছে যাদের পরকালের কথা বললে ফুটন্ত তেলে পানি পড়লে যেমন ঠিক স্যাপ করে ওঠে তেমনই ওঠে। অবুঝ বাচ্চাদের মতো মনে হয় এদের। না হলে কেউ কবরের আজাব আখিরাতের কথা বললে এই কথা বলে? এত অজ্ঞ কেন এরা? এরা কেন বোঝে না এই জীবন ক্ষণস্থায়ী, দুদিনের দুনিয়ায় যেন কত আয়োজন তাদের, অথচ অনন্তকাল থাকার কি পথের জোগাড় করেছে তারা? ভয় নেই কেন তাদের মাঝে? জাহান্নামে কি এরা মামুলি মনে করে? কেন আল্লাহর ভয় তাদেরকে নড়াতে পারে না? কেন কেউ তাদের সরল সঠিক পথ দেখালে সেটাকে জ্ঞান মনে করে? নিশাতের চোখের নিচে গড়িয়ে পড়ল পানি। নিরপেক্ষতে আল্লাহর কাছে দোয়া করল, ও পারওয়ারদিগার, আরশে আজিমের মালিক, আমার স্রষ্টা, আমার অবুঝ স্বামীকে আপনি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, তাকে সহিহ বুঝ দান করুন। আপনি তো যাকে ইচ্ছে তাকে হেদায়েত দান করেন। আমার স্বামীকেও আপনি আপনার পথে কবুল করে নিন মালিক। হে রব্বে করিম, এই গুনাহগার বান্দার ফরিয়াদ কবুল করুন মাবুদ। মানহা বেশ আগে ঘুম থেকে উঠেছে। ফজরের সালাত আদায় করে বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের প্রকৃতির মাঝে ডুবে গিয়েছে সে। কি সুন্দর চারিপাশ! চেয়ারম্যান বাড়িটা অসম্ভব সুন্দর। রাতে খেয়াল না করলেও এখন বারান্দায় দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে তার। বাবা মায়ের কথাও ভীষণ মনে পড়ছে তার। ঘড়িতে 7টা বাজে। মানহা রুমে ঢুকে বিছানার দিকে চাইল, দেখল ইহাব কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। মানহা মুখ পাকালো। এই নামাজ কালাম পড়ে না নাকি? বড় ভাবের মতো তারও কি বেনামাজি বর জুটেছে কপালে? সে বড় ভাবের মতো এত লুলুপুতু করতে পারবে না, ডিরেক্ট অ্যাকশনে যাবে। তাকে তো চেনেনি এই ইহাব ভুইয়া। মানহা ব্যাগ থেকে সুতির একটা শাড়ি বের করলো। বারবার ব্যাগ খোলা বন্ধ করাই বিরক্ত লাগলো তার। তাই আলমারি খুলতে গিয়ে দেখলো তালা দেওয়া। রাগ উঠল। নিজের রুমের আলমারিতে তালা দেয়কে পাগল ছাগল সব। গোসল করে সালোয়ার কামিজ পাল্টে শাড়ি পরলো মানহা। এখন একটু রিল্যাক্স লাগছে। ভেজা জামা কাপড় বারান্দায় মেলে দিল। তারপর ফ্যান চালিয়ে চুল শুকিয়ে নিল। নাটক সিনেমার মতো ভেজা চুল নিয়ে জামাইকে মধুসূরে ডাকতে পারবে না সে। চুল শুকিয়ে মাথায় ভালোভাবে আঁচল টেনে ইহাবকে ডাকতে লাগলো, এই উঠুন, জলদি উঠুন। ইহাব রেসপন্স করলো না। মানহা বার কয়েক ডাকলো, তবুও রেসপন্স নেই। রাগে কিরমির করে জোরে বলল, ওই বেটা, উঠিস না কেন? তাড়াতাড়ি ওঠ। ইহাব থতমত ভঙ্গিতে মানহার দিকে চোখ খুলে তাকালো। মানহা বলল, উঠতে এত টাইম লাগে আপনার? আপনাকে তো ভালোভাবে ডাকা চাই না। যাই হোক, দ্রুত উঠুন। ইহাব গম্ভীর হয়ে বলল, এটা কেমন ব্যবহার তোমার? এভাবে ঘুম থেকে কে তুলে ভাই? কটা বাজে? মাত্র 7:30। এত সকালে ঘুম ভাঙানোর কারণ কি? মানহা মুখ মিহিয়ে গেল। লোকটা ভীষণ কণ্ঠ ভয়ঙ্কর লাগছে। যাই হোক, সে ভয় পাবে না। সেও গম্ভীর মুখ করে বলল, একে তো ফজরের নামাজ বাদ দিয়ে আরামসে ঘুমোচ্ছেন, এখন আমি দেখেছি তাতেও প্রশ্ন? ইহা ভারী গলায় বলল, ইউ নো হোয়াট, মাই ডেইলি রুটিন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, সো ডোন্ট ওভার রিয়াক্ট আননেসেসারি। মানহা ইংরেজি কম বোঝে, তাই এর মর্মার্থ করতে সময় লাগলো তার। এই লোকদিকে ইংলিশের জাহাজ, কেমন ফটাফট করে ইংরেজি বলছে। কোনোভাবে যদি জানে মানহা ইংরেজি কম জানে, তাহলে তার প্রেস্টিজ পাঞ্চার হতে সময় নেবে না। একটা বুদ্ধি তো বের করতেই হবে। মানহা মুখ আরও গম্ভীর করে বলল, মাতৃভাষা পারেন না, বাংলার মতো ইংরেজি টানেন কেন? নিজেকে শিক্ষিত রিপ্রেজেন্ট করতে চান? শিক্ষিত রিপ্রেজেন্ট করতে চাই মানে? তুমি মনে হয় খুব ভাষাপ্রেমী। তাহলে রিপ্রেজেন্ট কি বাংলা শব্দ? ইহাবর অখণ্ড চুক্তি। মানহার রাগ লাগছে। রাগ হওয়া যাবে না, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে সব। তার কথায় তাকে ঘোল খাওয়াচ্ছে ইহাব ভুইয়া। মানহা বলল, ঠিক আছে, আজকে থেকে অনলি টুকু শুধুমাত্র বাংলায় কথা হবে, ওকে? ইহাব হেসে উঠে বলল, ওকে বাই সিরিয়াসলি। যে নিজেই এখনও ইংরেজি থেকে বের হতে পারছে না, সে আবার বলে আজকে থেকে অনলি বাংলায় কথা হবে। মানহা রাগী চাহনিতে তাকিয়ে আছে। এভাবে অপমান করার কি আছে? সব কিছু কি বাংলা বলা যায় না? কিছু কিছু শব্দ তো চাইলেও মুখে বাংলা আসে না। মানহা মুখ কালো করে বলল, কয়েকটা শব্দের ছাড় দেওয়াই যায়, এটা নিয়ে এত হাসাহাসি কিছু হয়নি। তোমার ইচ্ছে হলে বলল, না বাট ইংরেজি ছাড়া আমি কথা বলতে পারবো না। ইংরেজি আমার আবেগ, মাতৃভাষা আবেগ নয়। ইহাব একটু থমকালো, তারপর বলল, অবশ্যই মাতৃভাষা তো সবচেয়ে বড় আবেগ। সেটা তো আপনাকে দেখে মনে হয় না। বাংলায় কথা বলবেন আমার সাথে, পুরো লাইন বাংলায় বলবেন। ফরফর করে ইংরেজি বলে উচ্চশিক্ষিত প্রমাণ করার কিচ্ছু নেই। বলে মানহা হাঁটা ধরল। অমনি ইহাব অট্টহাসি দিয়ে বলল, লাইন? মানহা কঠিন নজরে চাইল। ইহাব হাসি বন্ধ করে আবারও ঘুমোতে নিলে মানহা বাধা দিল, বলল, উঠুন, এতক্ষণ ঘুমানো ভালো নয়। দেরি করে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইহাব ঘুম ঘুম কণ্ঠে বলল, উঠলে কিন্তু তোমাকে ছাড়বো না, সারাদিন চিপকে থাকবো।
তুমি চাও আমি উঠি? মানহা চোখ কুচকিয়ে বলল, প্রয়োজন নেই, ঘুমা তুই। শেষে বাক্যটা মিনমিন করে বলল। মানহা রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে দেখলো বিশাল করিডোর। কেমন ভয় ভয় করছে। এত বড় পুরো বাড়ি নিস্তব্ধ। ইনাপা আপুর রুম কোনটা? মানহা শুধু শাশুড়ির রুমটাই চেনে। কাউকে সেখানেই ছিল অনেকক্ষণ, তাই রুমটা পরিচিত হয়ে গিয়েছে। কেমন ভুতুরে পরিবেশের মতো লাগছে। কেউ ঘুম থেকে ওঠেনি এখনো। মানহা খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, কিন্তু এই বাড়ির লোকজন তো ঘুমেই বেহুশ এখনো। কি করবে সে এখন? এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তখনই অমি ভুইয়ার ডাকে সেদিকে চাইল। অমি ভুইয়ার হাতে বই। তিনি ছাদ থেকে মাত্র নামলে। ফজর পরে তিনি ছাদে হাঁটাহাঁটি করে তারপর বই নিয়ে বসেন। আজকেও একই নিয়মে বই পড়ে ছাদ থেকে নেমে মানহাকে এদিক ওদিকে তাকাতে দেখে ডেকে উঠলেন। মানহা শাশুড়ির দেখতে পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর হেঁটে শাশুড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘুম শেষ? জি, আমি ফজর পর্যন্তই ঘুমাই। মাশাআল্লাহ, শুনে খুব খুশি হলাম। আসো আমার সাথে। মাঠা উর্মি ভুইয়ার পিছু পিছু গেল। মাহবুব আলমের বাড়িতে নতুন চমক জুটেছে। মাহাদি মাহফুজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। মাহবুব আলমকে হুমকি ধমকি দিয়েছে মানহাকে দেখতে আসা সেই ইঞ্জিনিয়ার পাত্রের পরিবার। সকলে এসে হুলস্থুল করে ফেলেছে। তাদের কথা হলো, তাদের কাছে কয়েকদিনের সময় চেয়ে মেয়েকে অন্যদিকে গছিয়ে দেওয়ার মানে কি? পাত্রের বাবা উঁচু স্বরে বলল, আমাদের সাথে ফটকাবাজি আপনাদের দেখে নেব। ভালো করে দেখে যান, আর জীবনেও যদি এই বাড়িতে সীমানায় আপনাদের দেখি তাহলে ভেবে নেব আপনারা কুত্তা বাহিনী। পেছন থেকে মারওয়ান লুঙ্গির কোনা ধরে দাঁড়িয়ে কথাটা বলল। পাত্রের বাবা গর্জে উঠে বলল, কি বললে? মারওয়ান আলসেমি ছেড়ে বলল, একটু আগে যা বললাম তার মান রাখছেন নাকি? ঘেউ ঘেউ করছেন কেন? কুকু, এখনো কিছুই বলিনি, আর এক সেকেন্ড এখানে থাকলে মুখ দিয়ে বোমা বেরোবে। সো আউট। পারওয়ান হাতে চুটকি বাঁচিয়ে বলল। পাত্রের পরিবার অপমানিত বোধ করলো। তারা আর কিছু বলতে পুষতে পুষতে চলে গেল। মাহফুজ বলল, কোথা থেকে যে এসব নমুনা আমাদের পরিবারে এসে জোটে আল্লাহ জানে। এক চেয়ারম্যান বাড়ি, এখনো আমাদের এই পাঠান বাড়ি, মানে পুরাই বিনোদন। মাহাদি বলল, পাঠান না পাঠা বাড়ি বল। এসে হম্বিতম্বি জুড়ে দিয়েছে, যেন ওদেরকে আমাদের বোন দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। পাঠা কোথাকার। মাহফুজ তাল মিলিয়ে বলল, একদম। মারওয়ান সারাদিন বাইরে ছিল। সে সকালে বের হয়েছে, এখন রাতে ফিরল। নাহওয়ান সারাদিন পর বাবাকে দেখে লাফিয়ে পড়ল। নিশাত বলল, কই ছিলেন সারাদিন? মারওয়ান শার্ট খুলে বিছানায় রেখে লুঙ্গি গামছা নিয়ে কলপারে যেতে যেতে বলল, কাজে। নাহওয়ান বাবার পেছন পেছন দৌড়ে গেল। নিশাত এমন উত্তরে হতাশ হলো। মারওয়ান গায়ে পানি ঢেলে দেখল নাহওয়ান বালতির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। সে চোখ গরম করে বলল, এই তুই এখানে কেন? নাহওয়ান ফিচফিচ করে হেসে বলল, আমি এখানে? হ্যাঁ, তুই এখানে কেন? তোর মা তোকে ছেড়েছে কেন? গোসল করছি এখন, কেন ডিস্টার্ব করবি? না, দ্রুত ঘরে যা। নাহওয়ান পা তাপিয়ে বলল, ইন্না। মারওয়ান বলল, তাহলে দাঁড়িয়ে থাক, গোসলের নো ডিস্টার্ব। বলে পানির মধ্যে থেকে নাহওয়ানের হাত পা বের করে মগে পানি নিয়ে গায়ে ঢেলে দিল। নাহওয়ানও বাবার দেখা দেখি পাশ থেকে মগ নিয়ে দুই হাত দিয়ে পানি ভরে নিয়ে গায়ে ঢেলে দিল। মারওয়ানের চোখ কপালে তুলল। এই পোটকার বাচ্চা, তুই গোসল করছিস কেন এই রাতে? নাহওয়ান মায়াবী নয়নে চেয়ে বলল, একটু গোচল করলি তোকে মাইর দিব এখন। বলে নিশাদকে ডাকতে লাগলো জোরে জোরে। নিশাদ দ্রুত এসে বলল, কি হয়েছে? নাহওয়ানের দিকে নজর যেতেই নিশাদ আতকে উঠে বলল, এ কি, আপনি ওকে গোসল করিয়েছেন কেন এই রাতের বেলা? মারওয়ান ফুঁসে উঠে বলল, আমি করিয়েছি নাকি এই রকেটের বাচ্চা মাতপুরি করে নিজে নিজে গায়ে পানি ঢেলেছেন। নিশাত মারওয়ানকে পিঠে জোরে থাপ্পড় মেরে কোলে তুলে নিল। নাওয়ান জোরে কেঁদে দিল। নিশাত বলল, একদম চুপ, বেশি পেরেছ তুমি। সুযোগ পেলে পানি হাতানোর স্বভাব পেয়ে গিয়েছ। পিঠে একদম বদমাইশি ছুটিয়ে দেব। নাওয়ান কাঁদতে থাকলো। নিশাত ওড়না দিয়ে ছেলের মাথা মুছতে মুছতে ঘরে চলে গেল। মারওয়ান গভীর নয়নে সেদিকে তাকিয়ে থাকলো। নিশাত ছেলেকে বিছানায় নামিয়ে গামছা দিয়ে পুরো শরীর মুছিয়ে দিল। নাওয়ান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিশাত বলল, বেশি করেছ কিন্তু নাহওয়ান, কান্না বন্ধ না করলে আরও মার খাবে। কিছু বলি না থেকে বাচ্চামি অতিরিক্ত বেড়ে গেছে, তাই না? নাওয়ান হিচকি তুলে কেঁদে যাচ্ছে। মারওয়ান ঘরে ঢুকে ছেলেকে কাঁদতে দেখে বলল, এভাবে মারার কি দরকার ছিল? এমনি বুঝিয়ে বললেই হতো। মায়ের না খেলে লাগাম ছুটে যায়, তাই সময় থাকতে লাগাম টানতে হয়। নাওয়ান বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মারওয়ান ছেলেকে কোলে নিল। বাবার কোলে গিয়ে আরও জোরে কেঁদে উঠল। মারওয়ান রাগান্বিত কণ্ঠে বলল, এত জোরে মারা লাগবে কেন? ও কি বড়? বাচ্চা মানুষ একটু একটু দুষ্টুমি করেই, বুঝিয়ে বললেই হতো। তাই বলে জানোয়ারের মতো মারতে হবে? বাচ্চা পালতে না পারলে চলে যা। বলে ছেলেকে নিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। নিশাত পাথরের মতো দাঁড়িয়ে রইল। চলে যা।
শব্দটা কানে বাজতে লাগলো অনেকক্ষণ। তারপর ঢোক গেলে মারওয়ানের শার্ট গুছিয়ে রাখতে গেলে খচখচ করে উঠল কিছু। নিশাদ পকেটটা আশা হাতড়ে দেখলো ভাঁজ করা কাগজ। সে কাগজ খুলে দেখলো একটা চিরকুটের মতো। নিশাদ পড়তে লাগলো, প্রিয় আজাদ, আমার জাদ, আমি কাল সিনেমা হলে গিয়েছিলাম, নতুন একটা সিনেমা রিলিজ হয়েছে, সেটা দেখেছি। তোমার পছন্দের নায়ক ছিল না, তাই আর বলিনি তোমায়। তুমি কি রাগ করেছো? রাগ করো না, অনেকদিন ধরে আমার হাতে রান্না খেতে চেয়েছিলে, তাই অনেক ভালোবাসা দিয়ে তোমার জন্য রেসিপিটি বানিয়েছি। নতুন রান্না কেমন লাগলো জানিও। তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম, ভালো থেকো, ইতি, তোমার একান্ত জন। নিশাদ চিঠি পড়ে থরথর করে কেঁপে উঠল। লোকটা কি তলে তলে পরকীয়া করছে? এই জন্যই কি তার প্রতি এত নির্লিপ্ত? বিয়ের আগে সম্পর্ক ছিল লোকটার, সংসারের প্রতি এত উদাসীন এই জন্য তাহলে? আজকে আবার সরাসরি চলে যেতেও বলল। নিশাদ এতদিনের উত্তরবোধই চিঠি পেয়ে সম্পূর্ণ পেয়ে গেল। এত ভালোবাসা আদান প্রদান কতদিন ধরে চলছে? চরিত্রহীন লোকের সংসার করেছে এতদিন সে। ছি। রাত 12:30। সারাদিন বাহিরে কেটেছে ইহাবের। বন্ধুদের সাথে আড্ডা আর কিছু দরকারি কাজ ছেড়ে মাত্র বাড়িতে ঢুকলো সে। উর্মি ভূঁইয়া ডাইনিং টেবিলে খাতা কলম নিয়ে বসা। ইহাবকে বাড়িতে ঢুকতে দেখে বললেন, তোমার যে বিয়ে হয়েছে তা তুমি ভুলে গেছো? ইহাব মায়ের শান্ত কণ্ঠে চুপচাপ দাঁড়িয়ে গেল। ইতিমধ্যে সিঁড়ি বেয়ে ইমতিয়াজ ভূঁইয়া নামলেন। ইহাবকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? রুমে যাও, ফ্রেশ হও। উর্মি ভূঁইয়া চশমা খুলে টেবিল থেকে উঠলেন, ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, কথার জবাব দিচ্ছ না কেন? কালকেও তুমি বিয়ে করে বউকে সাথে নিয়ে ঢোকনি। তুমি চাও কি বিয়ে হয়ে যাওয়ার পরেও এমন বুলশিট কাজকর্ম করার মানে কি? ইমতিয়াজ ভূঁইয়া বললেন, আহা, ছেলেটা মাত্র আসলো, তুমি পরে যেটা করো উর্মি। উর্মি ভূঁইয়া ছেলের দিকে তাকিয়ে বললেন, মা ছেলের কথার মাঝে কারো কথা বলা অ্যালাউ না। ইমতিয়াজ ভূঁইয়া আর কিছু বললেন না। ইহাব মায়ের দিকে তাকিয়ে বলল, একটু কাজ ছিল আম্মু, ব্যবসা আরও রিস্টার্ট করবো তো, এই নিয়ে কয়েকদিন ব্যস্ততা ছিল। উর্মি ভূঁইয়া বললেন, তোমার ব্যবসায়িক ব্যস্ততা বিয়ের পরে শুরু হলো কেন হঠাৎ? ঘরে আমার অধীনে একজন এসেছে, এখন তার ভরণ পোষণ দেখাশোনা তো আমাকেই করতে হবে আম্মু। বাবার টাকা দিয়ে নিশ্চয়ই আমার স্ত্রীকে পালবো না, তাই না? উর্মি ভূঁইয়া আর কিছু বললেন না, ছেলেকে ঘরে যেতে ইশারা করলেন। ইহাব মায়ের সামনে থেকে চলে গেল। ইমতিয়াজ ভূঁইয়া বললেন, উর্মি, রুমে এসো, ঘুমাবো। উর্মি ভূঁইয়া আবারও ডাইনিং টেবিলে খেতে বসতে খাতায় লিখতে বসে গেলেন। ইমতিয়াজ ভূঁইয়া তার পাশে বসে বললেন, এইসব এখন আবার খাতা কলম দিয়ে কেন বসলে? এখনই রুমে চলো, ঘুমাবে তুমি। এত রাত পর্যন্ত জেগে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে উর্মি। হব না, আপনি ঘুমাতে যান, আমি কাজটা শেষ করে আসছি। ইমতিয়াজ ভূঁইয়া বললেন, সব কিছুতে তোমার তাড়ামি ভালো লাগে না, যা নিজে বলবে সেটাই হবে। সেই ইয়াং বয়স থেকে আমাকে জ্বালিয়ে মারছ তুমি। উর্মি ভূঁইয়া বললেন, আপনাকে নিশ্চয়ই আমি জ্বালাতে বলিনি। যেহেতু যেচে পড়ে চলছেন সেহেতু এর দায় আমার নয়। ইমতিয়াজ ভূঁইয়া আর কিছু না বলে স্ত্রীর পাশে কিছুক্ষণ বসে থাকলেন। তারপর আচমকা স্ত্রীকে টেনে ওপরে নিয়ে যেতে লাগলেন। উর্মি ভূঁইয়া বললেন, আরে কি সমস্যা? এত কাজ করার প্রয়োজন নেই, এসব কাজের জন্য দাম্পত্য জীবনে দূরত্ব সৃষ্টি হয়েছে, চলে যা করা কাজকর্ম। ইহাব রুমে ঢুকে দেখল মানহা খাতা গায়ে জড়িয়ে শুয়ে আছে। সে আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল স্টাডি টেবিলে ভাত তরকারি রাখা। ইহাব চুপচাপ চেয়ারে বসে খাওয়া শুরু করলো। মাঝপথে খাওয়া থামিয়ে বলল, খাওয়া হয়েছে? মানহা হুম বলে চুপ করে রইল। ইহাব খেতে খেতেই জিজ্ঞেস করলো, কালকে সেন্সলেস হয়ে গিয়েছিলে কেন? মানহা জবাব দিল না। ইহাব আবারও বলল, নাটক করছিলে? হুম। মানহা এবার খাতা সরিয়ে উঠে বসলো। ইহাব তার দিকে চেয়ে বলল, তাহলে? মানহা রয়ে সয়ে বসলো। আচ্ছা, আপনি আমাকে বিয়ে করেছেন কেন জানতে পারি? ইহাব আস্তে ধীরে খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছল। তারপর মানহার পাশে গিয়ে বসল। মানহা তা থেকে দূরত্ব বজায় রেখে বসল। ইহাব সেটা খেয়াল করলেও কিছু বলল না। সে বলল, আসলে তোমার ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে তোমাকে বিয়ে করেছি। স্লান নিজেকে কীভাবে কে জানে, এখন তোমার উপরে সিনেমার মতো অত্যাচার করব, আর তোমার ভাই সুরসুর করে ভালো হয়ে যাবে। মানহা বুঝল লোকটা ইচ্ছামি করছে, রাগ লাগছে তার। সে বিরক্তিসূচক শব্দ করল। ইহাব মজা পেল। সে এবার বলল, বউ স্বামীর কাছে আসো। আমি আসলেই তুমি পালাই পালাই করো কেন? এটা কিন্তু ঠিক না। মানহা বলল, দয়া করে আমার সামনে বারবার স্বামী স্ত্রী শব্দটা উচ্চারণ করবেন না। আমার এই সম্পর্ক নিয়ে ফোবিয়া আছে। কাউকে অজ্ঞান হয়ে যাওয়ার কারণও এটা। আমাকে ধীরে ধীরে মানিয়ে নিতে দিন। বিয়ে করলেই খালি কাছাকাছি আসতে হবে এমনটা ভাবেন কেন? আর তাছাড়া আজীবন তো আছি সংসার, স্বামী, ধর্ম পালন করার জন্য। তখন এমনিতেই ঠিক হয়ে যাব। অদ্ভুত ইঙ্গিতপূর্ণ কথাগুলো তখনের জন্য তুলে রাখুন। এখন আমার এগুলো শুনলে গায়ে কাঁপুনি ধরে। যদিও আপনাকে আমার পছন্দ নয়, তবুও যেহেতু এখন স্বামী হয়ে গিয়েছেন, তাই আপনাকে কথাগুলো জানানোর প্রয়োজন দেখে এসব জানালাম। আশা করি তার মান রাখবেন। ইহাব বলল,
বিয়ে করে বউয়ের কাছে যেতে পারবো না, তাহলে বিয়ে করলাম কেন? সেটা আমি কি জানি? আপনাকে বিয়ে করার জন্য আমি বা আমার পরিবার জোর করিনি। আপনি হম্বিতম্বি করে বিয়ে করেছেন, এখন সম্পূর্ণ দায়ভার আপনার। ইহা পোস্ট করে দম ছাড়ল। যেমন ভাই ঠিক তেমনই বোন, কোনো কিছু হলেই সব দায়ভার তার। খানিকক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে তুমি সময় নাও, তবে বেশি দিন নিও না কেমন? মানহা কিছু বলল না, মুখ মোচড়ালো। আসতে বেশি দিন সময় নিও না ঢং। ইহা বলল, তা ঘুমাবে কই? মানহা ভ্রু পাকিয়ে বলল, ঘুমাবো কই মানে? ইহা পায়ের উপরে পা তুলে বলল, একটু আগেই না বললে স্বামী স্ত্রীর সম্পর্ক না ভাবতে? তাহলে যদি সম্পর্ক বাদ দেই, তুমি আমার সাথে ঘুমাবে কি পরিচয়? অহেতুক কথা বলবেন না। ঘুমানোর সাথে স্বামী স্ত্রী এলো কোত্থেকে? আপনি এক পাশে, আমি অন্য পাশে, ব্যাস কাহিনী খতম। কিন্তু আমি তো বউকে না জড়িয়ে ঘুমাবো না, কোলবালিশ আলমারিতে ঢুকিয়ে ফেলেছি। তাই আমার সাথে ঘুমাতে চাইলে এরকম করে ঘুমাতে হবে। তুমি রাজি? মানহা গম্ভীর কণ্ঠে বলল, একটু আগে আপনাকে কি বললাম? আপনি কি আমার কথা বোঝেননি? বুঝেছি। তো বুঝলে এক কথা বারবার বলেন কেন? আমার প্যানিক অ্যাটাক আছে এসবে, তবুও ইচ্ছামি করছেন কেন? কথাগুলো ফান মনে হচ্ছে আপনার? মানুষ যেসব ভয় পায় সেসবকে জয় করতে হয়। ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে বা দূরে দূরে থাকলেই কি এর সমাধান হবে? এখন ফোবিয়ার জন্য দূরে থাকলে কিন্তু একটা সময় তো ঠিকই এগিয়ে আসতে হবে তখন। তাই ধীরে ধীরে সহজ হওয়ার চেষ্টা করা উচিত। সেটা সময় অনুযায়ী হব। এখন এত কথা বলার প্রয়োজন নেই। অনেক রাত হয়েছে, এখন ঘুমোবো, আমার ঘুম পাচ্ছে। বলে চেয়ার থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল। ইহাব নাক কুচকে বলল, শালার জীবন, বিয়ে করেও যেই, বিয়ে না করা সেই। আলটিমেটলি যেই লাউ সেই কদু। শুনশান রাস্তায় কালো ডোরাকোটা রঙের লং কোটে আবৃত একজন হেঁটে আসছে, হাতে ব্যাগ জাতীয় কিছু। লোকটা আলিশান, বিশাল আলিশান বাড়ির সামনে থামলো। সে ব্যাগ থেকে রোপ বের করে সেটার সাহায্যে বাড়িটির উঁচু দেওয়াল টপকালো। খুবই ধীরে ধীরে সামনে এগোতে লাগলো, তবুও মধ্যরাতে এই নিরিবিলি পরিবেশে বুটজুটার হালকা খটখট আওয়াজ শোনা গেল। লোকটা আশেপাশে পর্যবেক্ষণ করে বারান্দায় কারাবিনা ধাতব লক, যার সাহায্যে উপরে ওঠা যায়, দিয়ে উপরে উঠে গেল। লোকটি বারান্দায় থাই গ্লাস খুলে ভিতরে প্রবেশ করলো। ঘরটি ড্রিম লাইটের হালকা আলোয় আলোকিত হয়ে আছে। সেই আলোতে একজনকে বিছানায় শায়িত দেখল। চোখটি তার নীল চক্ষু দ্বারা বাজের নাই আশপাশ পর্যবেক্ষণ করে ফেলল। শেলফের নিকটে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে নিজের কাঙ্ক্ষিত জিনিসটি পেল। জিনিসটি হাতের মতো নিয়ে ক্রুর হাসলো, বিছানার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ইউর গেম ইজ ফিনিশড। ঘুম থেকে উঠে মারওয়ানের মাথা ভার ভার লাগছে। আজকে অন্যান্য দিনের তুলনায় মাত্রা একটু কমিয়েছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখলো না। সবাই ঘুম থেকে উঠে পড়েছে তার মানে। মারওয়ান আড়মোড়া ভেঙে ঘড়ি দেখল, 12:30 বাজে। আজকে লিলিপুটের ছাও, কেউ তার ঘুম ভাঙায়নি। অদ্ভুত। মারওয়ান ব্রাশ নিয়ে কলপারে গেল, মুখ দিয়ে রান্নাঘরে উকি দিয়ে দেখল আর রান্নাঘরে কেউ নেই। তার প্রচুরা বেঁকে গেল, বাড়ি এত নিস্তব্ধ কেন? মারওয়ান ঘরে গিয়ে ব্রাশ রেখে বেরিয়ে এসে জোরে ডাকলো, মাহাদি, মাহফুজ, কোথায় তোরা? মাহফুজ ঘর থেকে বেরিয়ে বড় ভাইয়ের সামনে দাঁড়ালো। মারওয়ান বলল, বাড়ি এত নিশ্চুপ কেন? সবাই কই? মাহাদি কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মা ঘরে শুয়ে আছে, মেজো ভাই কাজে, আর আব্বা? কি হলো? আব্বা কি? আব্বা ভাবিকে তার বাপের বাড়ি রাখতে গিয়েছে। মারওয়ান আর কিছু বলল না, চুপচাপ হেঁটে ঘরে চলে গেল। মাহফুজ ভাই অবাক হলো। বউ বাচ্চা চলে গেল, শোনার পরেও কোনো হেলদোল নেই। একটা মানুষ এত নির্লিপ্ত কি করে হতে পারে? মারওয়ান ঘরে ঢুকে প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে তা ধরিয়ে টানতে লাগলো। তারপর কালকার শার্টের পকেটে হাতটা চিঠিটা বের করলো। চিঠিটা বারবার পড়লো, তারপর উঠে শার্টে গিয়ে চড়ালো। চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে লাইটার দিয়ে পুড়িয়ে ফেললো। পোড়ানো শেষ হলো, ঘর আটকে বেরিয়ে পড়লো গন্তব্যে। নাসির উদ্দিন বহুদিন পর মেয়েকে দেখে তন্দা খেয়ে গেলেন। যখন হুঁশে ফিরলেন তখন জোরে নিশাদকে মাকে ডেকে উঠলেন। রাবেয়া খাতুন রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। নিশাদ মা বাবাকে দেখে চোখের পানি ছেড়ে দিল। রাবেয়া খাতুন মেয়েকে দেখে সবকিছু ভুলে দৌড়ে গিয়ে চাপটে ধরে কেঁদে উঠলেন। নিশাদ তো তাল মিলিয়ে কাঁদছে। নাসির উদ্দিন নিজের চোখের কোণা মুছিয়ে দাঁড়িয়ে রইলেন। নিশাদ মাকে ছেড়ে বাবাকে ধরে আরও কেঁদে দিল। নাসির উদ্দিন বহু কষ্টে চোখের পানি আটকে রেখেছেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই ছোট্ট নিশাদ আজ কত বড় হয়ে গিয়েছেন। মেয়েকে চোখের দেখাও দেখেনি আজ কতগুলো বছর। বড় হয়ে গেলে বুঝি এত পর হয়ে যায়। তার সেই ঘর মাতিয়ে রাখা মেয়েটা কতদিন পর বাবার বাড়ি আসলো। নাসির উদ্দিন ভাঙা কণ্ঠে বললেন, বাবার বাড়ির কথা মনে পড়ল? নিশাদ ফোপাতে ফোপাতে বলল, তোমাদের কথা সারাক্ষণ মনে পড়ে। নিজের জীবনের প্রতি বৃতৃষ্ণা কাজ করে এখন বাবা, সংসার আর ভালো লাগে না, আর যাব না ওই সংসারে। বলে আবারও কেঁদে দিল। নাসির উদ্দিন বুঝলেন মেয়ের আক্ষেপ। তিনি বললেন, জামাই নাতি কই? নিশাদ বাবার বুক থেকে উঠে চোখ মুছে বলল, শ্বশুরাপা নাহওয়ানকে নিয়ে বাহিরে দাঁড়ানো, ভুলেই গেছি, মা ভিতরে যাও। রাবেয়া খাতুন সম্মতি জানিয়ে ভিতরে চলে গেল। নিশাদ বাইরে গিয়ে মাহবুব আলমকে ভেতরে আসতে বললেন।
মাহবুব আলম নাতিকে নিয়ে বাড়িতে ঢুকলেন। নাসিরউদ্দিন বহুরূপ বন্ধুরূপী বিহাইকে দেখে কোলাকুলি করলেন। মাহবুব আলম বললেন, কিরে, বাড়িতে যাওয়া যায় না? মেয়ে নেই দেখে ওই বাড়িতে পাই দিস না এখন। বিয়াই হয়ে না যাস, অন্তত বন্ধু হিসেবে তো যেতে পারিস। নাসিরউদ্দিন বললেন, আরে ব্যস্ত থাকি ইদানিং, তাছাড়া জমি জমা দেখতে হয়, সময় হয়ে ওঠে না আগের মতো। তুইও তো আসিস না এখন। বলে মাহবুব আলম কোলে নাতিকে দেখে হাত বাড়িয়ে দিলেন। নাওয়ান মুখ ফিরিয়ে নিল। নানাকে চেনে না সে, এই প্রথম দেখল, তাই মুখ ফিরিয়ে নিয়েছে। নাসিরউদ্দিন বললেন, আরে আমার নানু ভাই রাগ করেছেন? নানার কোলে আসবেন না? মাহবুব আলম নাতিকে উদ্দেশ্য করে বললেন, নানা ভাইয়ের কোলে যাও দাদু ভাই, ওটা নানা হয় তোমার। নাহওয়ান বলল, নানু ভাই? মাহবুব আলম মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। নাহওয়ান নাসির উদ্দিনের দিকে আবারও চাইল, তারপর দাদার ঘাড়ে মাথা ফেলে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বাবা কই? বাবার কাছে যাব। বাবা বাবা। নাসির উদ্দিন বললেন, তোর ছেলে কই? মাহবুব আলম কিছু বললেন না। নিশাতের দিকে নাতিকে বাড়িয়ে দিয়ে বললেন, এবার আমি যাই মা, তোমার শাশুড়ি বাড়িতে একা আছেন। না আপা, আসুন বসুন কিছুক্ষণ, কিছু মুখে দিয়ে তারপর যান। না রে মা, এখনই যেতে হবে, কাজ আছে, তুই সাবধানে থাকিস। নাসিরউদ্দিন মাহবুব আলমকে উদ্দেশ্য করে আবারও বললেন, প্রশ্নটা এড়িয়ে গেলি মনে হয়। তোর ছেলে কি জীবনেও ঠিক হবে না? আমার মেয়ের জীবনটা তোরা নষ্ট করেছিস, সাথে আমিও দোষী। এরকম অকর্মণ্য ছেলের কাছে কেন মেয়েকে বিয়ে দিয়েছিলাম? তোর ছেলে নাকি কাজ করবে বিয়ের পর, এসব বলে বিয়েতে রাজি করিয়েছিলি। কই সে? সে তো এখনও কোনো কাজবাজ করেই না। মিথ্যে বলেছিলি কেন? শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে এত বড় ভুল সিদ্ধান্ত কেন যে নিয়েছিলাম এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এর যে একটা চাষাপুষার হাতে মেয়ে দিলেও আজকে মেয়ে স্বামীর সাথে বাবার বাড়ি আসতে পারত। মাহবুব আলম মাথা নিচু করে থাকলেন। নিশাত বাবাকে ধরে বলল, প্লিজ বাবা, আপাকে কিছু বলো না। ওই মানুষটার জন্য ফেরেস্তার মতো ওই মানুষটাকে কথা শুনিও না। তাকে যদি দোষী করো তাহলে অর্ধেক দোষ তোমাদেরও আছে। তোমরা সাই না থাকলে এই বিয়ে হতো না, তাই অহেতুক একে অপরকে দোষ দেওয়া বন্ধ করো। নাসিরউদ্দিন ছলছল চোখে বললেন, ঠিকই বলেছিস, দোষ আমারও আছে, না হলে কেউ বেকার ছেলের কাছে মেয়ে দেয় বিয়ে? শুনেছিলাম বিয়ে হয়ে গেলে আল্লাহ রুজি রোজগার বাড়িয়ে দেন, বেকারের কর্মস্থলে জুটিয়ে দেন, সেই হিসেবে দিয়েছিলাম, কিন্তু এমন হবে ভাবিনি রে। মাহবুব আলম আর দাঁড়িয়ে না থেকে চলে যেতে লাগলেন। নিশাত নাহওয়ানকে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে বলল, আব্বা মেয়েকে রেখে চলে যাচ্ছেন? কথাটা শুনে মাহবুব আলম চোখের পানি আড়াল করে দাঁড়িয়ে গেলেন। চোখ মুছে ঘুরে বললেন, মেয়েকে তার আসল বাবার কাছে দিয়ে গেলাম, এই নকল বাবাকে কি দরকার? নিশাত দ্রুত এসে মাহবুব আলমকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেটে দিয়ে বলল, আসল নকল বুঝি না, আমার কাছে আমার দুই বাবাই শ্রদ্ধেয় ভালোবাসার। নকল বাবা বলে আমাকে পর করে দিচ্ছেন কেন আব্বা? মাহবুব আলম নিশাতের মাথায় হাত ঠেকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, একদিন তুই অনেক সুখী হবি দেখিস। নিশাত কেঁদেই থাকলো। নাহওয়ান মাকে দেখা দেখি দাদার পা জড়িয়ে বলল, জিনানা আধাম। ইয়েস স্যার। কালাকোট এবং মাথায় হ্যাট পরা নীল চক্ষু বিশিষ্ট জিনান আধাম নামক ব্যক্তিটি প্রত্যুত্তর করল। বুদ্ধিদীপ্ত মুখ এবং অদ্ভুত তার গেটআপ। তার সামনে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড বসা। হেড টেবিলে দুটো হাত এগিয়ে বললেন, হোয়াই ইজ ইউর ওয়ার্ক প্রসেসিং স্লোলি? আমি তো আমার সর্বোচ্চ ইম্পোর্ট দিয়েছি স্যার। আপনার কেন মনে হচ্ছে যে আমার কাজ স্লো এগোচ্ছে? হেড গম্ভীর হয়ে মুখে বললেন, আই হ্যাভ রিসিভড সাম অ্যালিগেশনস অ্যাবাউট ইউ আদহাম, অ্যান্ড মাই কোশ্চেন ইজ বেসড অন দ্যাট অ্যালিগেশন। ইয়েস। আদহামের নীল চক্ষু দুটো কুচকে গেল। পরক্ষণে তা স্বাভাবিক হয়ে বলল, সে ক্যাজুয়ালি বলল, কেমন অ্যালিগেশন? সেটা জানিয়ে দেওয়া হবে। প্রায় অনেকদিন অন্য ডিপার্টমেন্টের ছিলে, এখন আবার ইন্টেলিজেন্স গ্রুপের সাথে কাজ করছো, তোমার অনুভূতি কেমন? গুড। হেড পুরো কুচকে বললেন, অনলি গুড। কাজে আগের মতো ফ্লো আসছে না, আশা করি দ্রুতই ফ্যান্টাস্টিক অ্যান্ড আউটস্ট্যান্ডিং বলতে পারবো। বেস্ট অফ লাক। আশা করি দ্রুতই আগের মতো ব্যাক করবে। তোমার অন্যান্য এজেন্টদের সাথে কথা বলে দিবে, অপরাধী যেন কেউ হাতের নাগাল থেকে বেরিয়ে যেতে না পারে, সেদিকে অল টাইম ফোকাস রাখবে। খুব শীঘ্রই তোমার ব্যাস আমার হাতে পৌঁছে যাবে। থ্যাঙ্কস স্যার। বলেই আধাম চমৎকার একটা হাসি দিয়ে বেরিয়ে গেল। হেড হাসির দিকে তাকিয়ে মুগ্ধ হলেন। সেও হাসির বিপরীতে মুচকি এসে যাওয়ার জন্য ইশারা করলেন। আধাম ইশারা বুঝে মুখ গম্ভীর করে হেঁটে বেরিয়ে গেল। হেড তাকিয়ে রইলেন আধামের যাওয়ার দিকে। এই ইন্টেলিজেন্স গ্রুপের তিনজন তারা স্নেহভাজন, জিহান আধাম, নেওয়াজ শবির এবং মুমতাজির জায়েদ। কিছু মানুষের শিরা উপশিরা ধমনী পর্যন্ত ঘাটতারামিতে প্রবাহিত হয়। এর উৎকণ্ঠ উদাহরণ মারওয়ান আজাদ। বউ বাচ্চার অনুপস্থিতি তাকে বিন্দুমাত্র হতাশ করল না, দুঃখ ছুতে পারল না। স্বাভাবিক নিয়মে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আর বাহিরে টহল দিয়ে বেড়াচ্ছে।
যেন সে পিওর সিঙ্গেল পুরুষ। সে যে 2 বছর বয়সে একটা পুত্র সন্তানের বাবা সেটাও বোধ করি 2 দিনে ভুলে বসেছে। মাহবুব আলম বড় পুত্রের সাথে কথা বলে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। নিশা চলে যাওয়ার পরদিনই মারওয়ানের বউ বাচ্চার প্রতি অনীহার নির্লিপ্ততা দেখে চিল্লাচিল্লি করে প্রেশার বাড়িয়ে বিছানামুখী হয়েছেন তিনি। অথচ তার গুণধর পুত্র একেবারে নির্লিপ্ত, যেন এসব কথা কানেই ঢোকেনি তার। সেই থেকে একটা শব্দও মাহবুব আলম খরচ করেননি। আর অন্যদিকে মারওয়ানের এইদিকে বিশেষ নজর নেই। সে সকাল সকাল বের হয়ে যায়, ফেরে একেবারে রাতে। কোথায় থাকে, কোথায় খায়, কী করে তা জিজ্ঞেস করলেও তার কোনো সদুত্তর পাওয়া যায় না। ঘরে এসে গম্ভীর ঘুমিয়ে তলিয়ে যায়। ফোন দিয়ে একবারও বাবা নেওটা ছেলে খোঁজ পর্যন্ত নাই না। অতটুকু ছেলে তাকে ছাড়া কেমন আছে, কি করছে। আপাত দৃষ্টিতে নিজের স্ত্রীর না হয় বাদে দিল, কিন্তু সন্তানের প্রতি এরকম বিমুখ দায়িত্বহীন জ্ঞান বাবা আর একটাও আছে কিনা এটা আসলে ভাবনার বিষয়। মারওয়ান ঘরে ঢুকে বিছানায় খামে ভেজা শার্ট খুলে রাখলো। তারপর হাত পা ছড়িয়ে চোখ বুঝল। ক্লান্তিতে চোখ বুঝে আসার সময় বুকটা ভার ভার লাগলো। মনে হচ্ছে বুকের ওপরে কেউ শুয়ে আছে। আচমকা চোখ খুলে তাকিয়ে দেখলো কেউ নেই, তার বুকটা খালি। আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজলো। এরকম বুকে উঠে আর স্বভাব তো না হওয়া নেই, কিন্তু ও আসবে কোথা থেকে? স্বপ্ন দেখেছে সম্ভবত। মারওয়ান মাথা থেকে এসব ছেড়ে ফেলে চোখ বুঝে ঘুমিতে এসে তলিয়ে গেল। মাঝরাতে ঘুম ছুটে গেল, মারওয়ানে উঠে বসলো। খিদে পেয়েছে তার। নিশা চলে যাওয়ায় 3 দিন হলো। 2 দিন ধরে ঘরের মানুষদের সাথে অঘোষিত যুদ্ধ চলছে তার। ঘরে খায় না সে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজ এই মাঝরাতে খিদে লেগেছে তার। সে খাট থেকে নেমে দরজা খুলে রান্নাঘরের উদ্দেশ্য বেরোলো। ঘরের সামনে লাইটের আলো উঠোনকে আলোকিত করে রেখেছে। সে ধীর পায়ে হেঁটে রান্নাঘরে দরজা খুলল। লাইট চালিয়ে পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো কোনো খাবার আছে কিনা। পাতিলে সামান্য ভাত ও তরকারি ছিল। মারওয়ান হাত ধুয়ে প্লেটে ভাত তরকারি বেড়ে নিল। রান্নাঘরে মেঝেতে বসে ভাত খেতে লাগলো। ভাত খেয়ে প্লেট ধুয়ে রেখে দিল। তারপর রান্নাঘরে বাতি নিভিয়ে দরজা আটকে করে উদ্দেশ্যে হাঁটা দিল। অতিমধ্যে কারোর ডাকে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো মাহাদি দাঁড়ানো। মাহাদি হেঁটে এসে বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া নাহওয়ান ভাবিকে আনবে না? মারওয়ান লুঙ্গি ধরে বলল, তোর ভাবি আমাকে বলে গিয়েছিল নাকি? আমি আনবো কোন দুঃখে? তোমার এত উদাসীনতা কিন্তু ভালো নয় ভাইয়া। এতদিনের সংসারে স্ত্রী সন্তানের প্রতি কি একটুও মায়া জন্মেনি তোমার? ভাবিকে বাদ দিলাম, নাহওয়ানকেও কি তোমার মনে পড়ে না? বাবা মা তোমার এরকম উদ্ভট কার্যক্রমে খেপে গেছেন। মারওয়ান হামি দিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে, এসব বিষয়ে প্যাঁচাও করতে ইচ্ছে করছে না, ঘুমিয়ে পড়। বলে হেঁটে ঘরে চলে গেল। মাহাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের চলে যাওয়া দেখল। ফোঁস করে নিঃশ্বাস ফেলে কত কিছু ভেবে গেল। বড় ভাইয়ের মতিগতি বোঝা বড় তাই। বড় ভাই কি কোনোদিন স্বাভাবিক হবে না? এরকম রোবটের মতো স্বভাব কতদিন থাকবে? আদৌ কোনোদিন পরিবর্তন হবে? কি হবে ভবিষ্যৎ? মহানরব ফয়সালা করে দিক। আর কিছু ভাবতে পারল না সে। নিশ্চিন্ত ভঙ্গিতে ঘরে চলে গেল। নিশুতি রাত। গুনগুন করে কান্নার আওয়াজে ইহাবের ঘুম ভেঙে গেল। মানহা ঘুমের করে গুনগুন করে কাঁদছে। বিষয়টা ইহাব কত রাতেও খেয়াল করেছে। আগে কাঁদতো কিনা সে জানে না। ইহাব ঘুম ঘুম চোখে উঠে বসলো। ডিম লাইটের আলোতে ঘুমতো মানহার দিকে চাইল। ইহাব গায়ে হাত রাখতে চেয়েও রাখল না। মানহার দিকে কিছুটা এগিয়ে গিয়ে আস্তে করে ডাকতে লাগলো, মানহা, এই মানহা। মানহা ঘুমের মধ্যেই কেঁপে উঠল। ইহাব মানহাকে কাঁপতে দেখে কিছুটা ভয় পেল। মানহার শরীরে হাত দিয়ে যেন কাঁপুনি কমে। মানহা কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল। ঘাম ছেড়ে দিয়েছে তার শরীরে। ইহাব মানহার শরীর মৃদু নাড়িয়ে আবারও ডাকল, মানহা, মানহা। মানহা ওপাশ পেরিয়ে ইহাবের হাত জড়িয়ে ধরে বলল, আম্মু, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আমার ভীষণ ভয় করছে, ওরা আবারও এসেছে। বলে ইহাব হাত শক্ত করে পেঁচিয়ে ধরল। ইহাব রূপ হাজ করে চাইল, কারা আবার এসেছে? মানহাকে ডেকেও কোনো সারা শব্দ পেল না। অনেকক্ষণ ধরে হাত শক্ত করে ধরাই ঝিরঝির কেড়ে উঠল হাতখানা। হাত ছাড়াতেও পারছে না। এমনিতে ঘুমের 12টা বেজে গিয়েছে। অগত্যা চুপচাপ বসে রইল। ভোর 4টা। মানহা নেড়ে চেড়ে উঠল। চোখের পাতা ধীরে ধীরে খুলে গেল। দৃষ্টিতে ধরা দিল আলো আধারের মিশেলে একটা ছায়া মূর্তি, যে তার সামনে ঝুঁকে রয়েছে। মানহা হকচকিয়ে গেল। ভয়ে হাত পা অবশ হয়ে আসলো তার। ছায়া মূর্তিটি এগিয়ে আসতে নিলে মানহা ভূতমেপের সর্বশক্তি দিয়ে চর বসিয়ে দিল। অপরদিকে চর খেয়ে ঘুমন্ত ইহাব পোকা বনে গেল। মাথার নিচে এক হাত রেখে কখন ঘুমে ঢুলে পড়েছিল খেয়াল নেই তার। তার ঘুমন্ত মাথা ঝুঁকে মানহার দিকে আসলে মানহা ভয় পেয়ে অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে ফেলে। কি থেকে কি ঘটে গেল মস্তিষ্কে সিগন্যাল দিতেই রাগে ফেটে পড়ল ইহাব। মানহা কাঁপতে কাঁপতে দ্রুত সোহা থেকে উঠে টেবিল ল্যাম্প চালালো। পাশে তাকিয়ে দেখলো ইহাব কালে হাত দিয়ে রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মানহা ঢোক গিলে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ইহাব গম্ভীর বদনে বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? দুঃখিত, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম খারাপ জাতীয় কিছু। সরি। সরি? জুতো মেরে গরুদান? মানহা মুখ উঠিয়ে বলল, আপনি আমার দিকে ঝুঁকেছিলেন কেন?
সুখে? তোমার তো সুখের কমতি নেই। মাঝ রাত্রিরে হঠাৎ শরীরে পুলক দিয়া উঠছিল, তাই ভাবলাম একটু ঝুঁকে কমাই। মানহা মুখ কঠিন করে বলল, বাজে কথা বলছেন কেন? বাজে কথা? আমাকে টাচ করবেন না। এসবে আমি কমফোর্টেবল নই। কথায় কথায় গায়ে পড়েন কেন? আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন যতদিন না আমি কমফোর্ট ফিল করি। ব্লা ব্লা। মানহা চোখ মুখ কুচকে বলল, কি বলতে চাইছেন সরাসরি বলুন। আমার কথা আমাকে শোনাচ্ছেন কেন? ইহাব ঠান্ডা গলায় বলল, এত ডায়লগ দিয়ে সে আমার গায়ে পড়ার লজিক কি ভাই? মানহা বিভ্রান্ত হলো। সদ্য ঘুম থেকে উঠে নিউরনে কথাগুলো সংযোগ করতে পারল না। ঘুমের কারণে মাথা ভারবার লাগছে। চোখ কচলে বলল, কিছু খেয়েছেন নাকি? কে আপনার গায়ে পড়েছে? আপনার মতো লুজ ক্যারেক্টার আমার নাও কে? চোখ সরান। ইহাবের রাগ আকাশ ঠুলো। ইহাব সোফা থেকে উঠে বসে নিজের হাত ঝরতে ছাড়তে বলল, কার ক্যারেক্টার লুজ সেটা তো দেখলামই, মুখে খালি বড় বড় কথা। সারা রাত আমার হাতের সাথে ঝাপটা ঝাপটি করে এখন আমার উপরে উল্টো দোষ দেওয়া হচ্ছে। উফ, পিচকে হাতের রস বের করে ফেলেছে মনে হচ্ছে। এই ব্যথা কতদিন থাকে কে জানে। আমার হাত গাল কি তোমার সম্পত্তি নাকি, যে যখন ইচ্ছে তখন চেপে ধরবে, থাপ্পড় মারবে? শালার অকৃতজ্ঞ মেয়ে মানুষ। মানহা কিছুই বুঝতে পারলো না, লোকটার হাত তার মাথার নিচে গেল কি করে। মানহা ভ্রু কুচকে বলল, হাতের সাথে চাপটে চাপটি। ইহাব দু হাতে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, না বুঝতে পারলে আসো, তোমাকে ঝাপটে বোঝাই। মানহা দূরে সরে গেল। দূরে থাকুন। আপনি আপনার জায়গা ছেড়ে আমার জায়গায় আসছেন কেন? তোমার যে রাত্রের বাতিক আছে তার জন্য। রাত্রের বাতিক মানে? রাত্রের বাতিক মানে ঘুমের মধ্যে হাঁটা, কথা বলা, ভেউ ভেউ করে ইত্যাদি ইত্যাদি। ভেউ ভেউ কি? গুনগুন করে কাঁদা। মানহা মুখ শক্ত করে রাখলো। ইহাব আবারও বলল, তোমার জিনের টিনের আসর আছে নাকি? তাই তো বলি, তোমার বাপ ভাই বেশি রিয়াক্ট না করে আমার ঘাড়ায় গছিয়ে দিয়েছে কেন? উপরে উপরে আমাকে দেখতেই পারি না, এখন মেয়ের দোষ টুটি লুকিয়ে পরের ছেলে হাতে তুলে দিয়েছে। বুটে টুটে ধরলে জানো, পরের ছেলের ঘাড় আগে মটকায়। এত শেয়ানা তোমার পরিবার। মানহা এবার মুখ টান টান করে আওয়াজ উঁচু করে বলল, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। না জানি পটর পটর করছেন কেন? আমার কোনো কিছুর আচর টাচর নেই, সম্পূর্ণ স্বাভাবিক আমি। ইয়া ভামি দিয়ে বলল, হ্যাঁ, তার নমুনা তো 2 রাতে দেখিয়ে দিয়েছ। মানহা আর কিছু বলল না, কথায় কথাই বাড়ে। তাই চুপচাপ অজু করে জোরো বাথরুমের উদ্দেশ্যে হাঁটা দিল। ইহাব মানহাকে চলে যেতে দেখে পেছন থেকে বলল, এখন পালাচ্ছ কেন? ভাই বোন দুটোই দুরন্দর। কোনো উত্তর দিতে না পারলে হয় ছাদ করে উঠবে, না হয় পালিয়ে যাবে। মানহা হাতা থামিয়ে বলল, পায়ে পা লাগিয়ে ঝগড়া কিভাবে করতে হয় সেটা আপনার কাছ থেকে শেখা উচিত। দেখেছেন বিষয়টা এড়িয়ে যাচ্ছে, তবুও কুচিয়ে কুচিয়ে ঝগড়া করতে যাচ্ছেন। ঘুমের ঘরে মানুষ কত কিছুই তো করে, সেটা কি মনে রেখেছেন? কি এক্সপ্লেইন করব? মানহা গটগট করে হেঁটে চলে গেল বাথরুমে কথাগুলো বলে। ইহাব কাল হাতাতে হাতাতে বলল, বেয়াদব নিয়ে ছোট মরিচ, কিন্তু ঝাল মা কুমা। নাসির উদ্দিন বাজারে গিয়েছেন। নিষাদ ফাঁকা উঠানের মাঝখানে মোড়ায় বসা, চুলগুলো খুলে দেওয়া। নিষাদের চুলে তেল দিয়ে দিচ্ছে তার মা রাবেয়া খাতুন। একটু আগে নিষাদ তার ছোট বোন নাচিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছিল, তখন রাবেয়া খাতুন জোর করে বড় মেয়ের মাথায় তেল লাগাতে বসে গেলেন। নিষাদ খাটো দেখে তার চুল বড় বড় লাগে, যদিও অনেকদিন ধরে চুলে যত্ন নেয় না। বিয়ের পর থেকে চুলে যত্ন তেমন একটা নেওয়া হতো না। তারপর নাহওয়ান হওয়ার পর থেকে তা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আগের কথা ভাবতে ভাবতে ফোঁসফোঁস করে দম ছাড়ল নিষাদ। নাজিয়া নাহওয়ানকে নিয়ে খেলছে। নাজিয়া এবার ক্লাস 10-এ পড়ে। রাবেয়া খাতুন মেয়ের মাথায় তেল লাগাতে লাগাতে বললেন, নিশাদ তুই আর ঢাকা যাবি না? নিশা চোখ বন্ধ করে বলল, জানি না মা। রাবেয়া খাতুন দীর্ঘশ্বাস ফেলে বললেন, এরকম ছেলের কাছে কেন যে তোকে দিয়েছিলাম, একটা খোঁজ নিল না। নাতিটার জন্য খারাপ লাগে। সারাদিন বাবা বাবা করে মুখে ফেনা তুলেছে, কিন্তু কাণ্ডজ্ঞানহীন বাবার কোনো খোঁজ নাই। কি যে হবে ভবিষ্যতে ভাবতে গায়ে কাটা দিয়ে ওঠে। নিশাদ কিছু না বলে চুপচাপ শুনে যাচ্ছে। এবারে আসার পর থেকে রাতে ঘুম হয় না তার। সেদিন রাতে লোকটাকে চিঠির কথা জিজ্ঞেস করলে কোনো জবাব দেয়নি। চিঠিটা কি সত্যিই কোনো মেয়ে দিয়েছে? বিয়ের এত বছরে কোনোদিন মারওয়ানকে চরিত্রহীন মনে হয়নি, তবে সেই চিঠি তার বিশ্বাস নাড়িয়ে দিয়েছে। বিয়ের অনেক বছর পরও কত সাধু পুরুষের মুখোশ উন্মোচিত হয়, সেখানে সংসারের প্রতি উদাসীন ওই পুরুষদের নারী ঘটিত কোনো ব্যাপার নেই, তারই বা গ্যারান্টি কি? সে তো ঠিকই জিজ্ঞেস করেছিল চিঠিটা কার, কে দিয়েছে, কিন্তু কোনো জবাব ওই ধোঁকাবাজ পুরুষ তাকে দেয়নি। নিষাদ আর যাবে না। এত যখন বউ বাচ্চার প্রতি অনীহা ওই লোকের, সেহেতু ওই সংসারে পড়ে থাকার কোনো মানেই হয় না। 4 বছর তো সে একাই সামলিয়েছে সংসার, আর না। এইসব ভাবতে ভাবতে কখন যে মায়ের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। নিশাদ চোখ খুলে দেখল সে কারো উড়োর উপরে মাথা ফেলে শুয়ে আছে। এখনো উঠোনেই বসা, মাথা ফেলে রেখেই ঘুম ঘুম চোখে বলতে লাগলো, মা, নাহওয়ান কই? ওপাশ থেকে উত্তর এলো নিশাদ বলল, কি হলো, আমার ছেলে কই মা? মা, আমি এখানে।
নিশাত ছেলের মাথার উপরে ছেলের কণ্ঠ শুনে তড়িৎ মাথায় হাত তুলে চাইলো। তাকিয়ে দেখলো মারওয়ান গরু গম্ভীর চোখমুখ, ছেলেকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নিশাত ভুল দেখছে ভেবে চোখ কচলালো। কিসব দেখতেছে, এই লোক এখানে আসবে কিভাবে? স্বপ্ন দেখছে না তো? নাহওয়ান বাবার গলা চড়িয়ে মায়ের দিকে তাকিয়ে ফিচফিচ করে হেসে দিল। নিশাতের হাত দুটো এখনও মারওয়ানের ঠ্যাঙের উপরে ভর দেওয়া। মারওয়ান এতক্ষণে মুখ খুলল। নাটক শেষ হলে 2 হাত সরাও। দেখো তো, ছোটোখাটো হলে কি হবে, ওজন তো মনে হয় 100 কেজির উপরে। হাতের ওজনে সহ্য করা যাচ্ছে না, পুরো শরীরে ভর দিলে তো আমাকে খুঁজে পাওয়া যেত না। ভাগ্যিস ঘুমন্ত অবস্থায় আবেগে ওরে কোলে তুলে নেইনি। এই আলোর বস্তা তুলতে গেলে নাড়িপুরে বেরিয়ে আসতো। আল্লাহ বাঁচাইছেন। নিশাত মুখ কঠিন করে 2 হাত সরিয়ে নিল। মোড়া থেকে উঠে দাঁড়িয়ে চলে খোপা করলো। পরনে গোল কামিজ, যা ফ্রকের মতো দেখাচ্ছে। মারওয়ানপুর কুচকে রেখেই বলল, বাপের বাড়ি এসে কি নিজেকে অবিবাহিতা লেদা বাচ্চা মনে করছো নাকি? বাচ্চাদের মতো ফ্রক ট্রক পরে ঘুরছো? নিশাত মুখ কঠিন রেখেই বলল, এটা কোনো ফ্রক নয়, এটাকে গোল কামিজ বলে। আপনি এখানে কি করছেন? মারওয়ান পা দোলাতে দোলাতে বলল, জামাই আদর খেতে এসেছি। মানে মানে সিম্পল, অনেকদিন জামাই আদর খাই না। তোমার বাপ মা তো আর আমাকে দাওয়াত দেবে না, তাই নিজেই লাজ লজ্জা ভেঙে আদর খেতে এলাম। সেদিনের ওই ঘটনার পর আপনি জামাই আদর খেতে এসেছেন কোন মুখে? আপনাদের পুরুষদের তো একটা নারীতে হয় না, তাই সাধু সেজে ভেতরে একটা বাইরে আরেকটা নারী ঝুলিয়ে রাখেন, যেন একটা চলে গেলে আরেকটা অপশান হিসেবে ব্যবহার করতে পারেন। মারওয়ান চোখ রাঙিয়ে বলল, মুখে লাগাম টান। ছেলের সামনে আরেকটা ফালতু কথা বললে? নিশা তাকে চিল্লিয়ে বলল, ফালতু কথা কোনটা? সেদিনের সেই চিঠি মিথ্যা নাকি চিঠির লেখা মিথ্যা? নিজের চোখকে অবিশ্বাস করি কিভাবে? কার সাথে সিনেমা দেখতে যান আপনি? কার হাতে রান্না খেতে চান আপনি? কে সেই একান্ত জন আপনার? এসবের জবাব কই? আপনি দোষী না হলে চুপ কেন? ছেলের চিন্তা আপনার করার আর কি দরকার? এতদিন তো ঠিকই বাবার এই রূপ জানবে, তখন তার বাবার প্রতি শ্রদ্ধা পাগলামি থাকবে না। মারওয়ান রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালো। নাহওয়ান বাবা মাকে রাগারাগি করতে দেখে ভয়ে বাবার কোলে আরও গুটিয়ে গেল। মারওয়ান রাগ কন্ট্রোল করতে নাহওয়ানকে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। শাশুড়ির কোলে ছেলেকে দিয়ে নিশাতের দিকে এগিয়ে গেল। রাবেয়া খাতুন জামাইকে রাখতে দেখে কিছুটা ভয় পেলেন। এমনিতেও মারওয়ান শ্বশুরবাড়ি আসে না, বিয়ের পর এইবার মিলিয়ে মোটে 2 বার এসেছে, তাই কন্যা জামাইয়ের সাথে তার সখ্যতা নেই। মেয়েকে চিল্লাতে শুনেছে সে, আবার মারবে টারবে না তো মেয়েটাকে? নিশাত ঘরে গিয়ে পুষতে লাগলো। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। তার কোনো কথার দাম নেই। প্রত্যেকটা কোত্থেকে হেলা করে এই লোক, যেন নিশাত তার কেনা পুতুল। যেমনি নাচবে তেমনি নাচবে সে। নিশাত সচরাচর রাগে না, কিন্তু রাগে মুখ কন্ট্রোল করতে পারে না। যা আসে তাই উগড়ে দেয়। কে আছে কে নেই তার ধার ধারে না। লোকটা তাকে রাগিয়ে দিয়েছে আজ, হেয়ালি করে সব কথাকে। যেন জোকস বলেছে সে, ফালতু লোক। দরম করে দরজা লাগানোর শব্দে কেঁপে উঠল নিশাত। সেদিকে তাকিয়ে দেখলো মারওয়ান রাগান্বিত ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসছে। নিশাত নড়ল না, আগের ভঙ্গিতেই বসে থাকলো। এই লোক কি করে সেও দেখবে। দোষ করেছে সে, অথচ চোখ রাঙিয়ে রাগ দেখাচ্ছে তাকে। আজকে দেরি বেরি কিছু করলে কামড় বসিয়ে দেবে। রাগ অত্যাধিক উঠলে মানুষকে কামড়ানোর বাতিক আছে তার। মারওয়ান এসে নিশাতের গাল চেপে ধরলে নিশাত হাত কামড়ে বসিয়ে দেয়। মারওয়ান ব্যথা পেলেও শব্দ করে না কোনো। নিশাত 2 মিনিট পর দাঁত উঠিয়ে দেখলো রক্ত জমাট বেঁধে গেছে। নিশাত তবুও ফুঁসতে লাগলো। রাগ তার মোটেও কমছে না আজ। এই লোককে দেখলেও ওই চিঠির কথা মনে পড়ে যায়। অমনি মাথার তালু রাগে ফেটে যায় যেন। লোকটা এখন তার থেকে শান্ত চোখে তাকিয়ে আছে। তাতে তার কি? আরও কামড় দিতে হবে, না হলে রাগ পড়বে না তার। নিশাত ধারালো মারওয়ানের বুক বরাবর তার মাথা। নিশাত কোথায় কামড়াবে ভেবে ভেবে বোতাম খোলা শার্টের ভেতরে নজর গেল। যেন আজ তার গায়ে ডায়েরি ভর করেছে। শার্টের দুপাশে কলার ধরে বুকে কামড় বসিয়ে দিল আবার। মারওয়ান হাত মুষ্টিবদ্ধ করেছে, কামড় খাচ্ছে। নিশাতকে সরাতে গেলে কামড়ের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে, তাই নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নিশাত মুখ উঠিয়ে দেখলো বুকের লাল দাগ হয়ে আছে। এবার একটু ঠান্ডা হলো সে। বিয়ের পর এই দ্বিতীয়বার এত রেগেছে নিশাত। মারওয়ানকে প্রথম যেবার কামড় দিয়েছিল, তখন মারওয়ান তাকে পাল্টা চড় দিয়েছিল। এমনিতেই রাগের মাথায় তার উপরে চড় দেওয়ার খেপে গিয়ে আরও কামড় দিয়েছিল সে। মারওয়ান সে কামড় খেয়ে একদিন বিছানাগামী হয়েছিল। তখন থেকে মারওয়ান নিশাতের কামড়াযুক্ত রাগকে ভয় পায়। কামড় দেওয়া শেষ হলে নিশাত নিজেকে শান্ত করতে বিছানায় শুয়ে পড়ল। মারওয়ান বলল, যত সব পাগল ছাগল। কামড়ামির আবার বিছানায় পাঠানোর ধান্দা। কুকুর কামড়ালে 14টা ইঞ্জেকশন লাগে, কিন্তু মানুষরূপী ডাইনে কামড়ালে কটা লাগে? নিশাত আবার কটমট ভঙ্গিতে চাইলে মারওয়ান বলল, আরেকবার চোখ রাঙালে এবার আমি কামড়াবো। নিশাত মাথা ঘুরাতে শুরু করলো। তার ঘরের এই মধ্যেই বাথরুম, তাই উঠে দৌড়ে বাথরুমে গেল। মারওয়ান নিশাতকে বাথরুমে যেতে দেখে নিজেও পিছু পিছু গেল। নিশার মাথায় হাত চেপে পানি ঢালছে। মারওয়ান পেছন থেকে নিশাতকে ধরলো, নিশাতের মাথায় পানি ঢালতে লাগলো।
নিশাত মাত্রাতিরিক্ত রেগে গেলে মাথা যন্ত্রণায় ছটপটায়। আজও ব্যতিক্রম হয়নি। মারওয়ান পানি ঢালা শেষে মাথা মুছিয়ে বিছানায় শুইয়ে দিল। মুভ ক্রিম কপালে ঢুলে দিতে দিতে বলল, আরও জামাইকে কামড়াও, দেখছো আল্লাহ কিভাবে শাস্তি দিল। নিশাত কিছুই শুনল না, ঘুমের দেশে হারিয়ে গেল। মারওয়ান নিশাতের ঘুমন্ত মুখের উপরে ঝুঁকে রইল, মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মারওয়ান উঠোনে চেয়ারে বসে পা দোলাতে দোলাতে ছেলের জন্য আনা চিপস খাচ্ছেন। নাহওয়ান নানির কাছ থেকে ছোট ছোট পায়ে ছুটে এসে বাবার পা জড়িয়ে ধরে বলল, আমার চিপস খাও। তোর চিপস আবার কি, তুই বাকিগুলো খা। না, এটা খাবো, দাও বলে বাবার দিকে হাত বাড়িয়ে দিল। মারওয়ান বলল, আমারটার দিকে তোর নজর কেন, তোকে দিব না। নাহওয়ান মায়া মায়ের চোখে বাবার দিকে তাকিয়ে বলল, দিবে না? না, একটু খাবো। মারওয়ান আরেকটা চিপস ছিঁড়ে ছেলেকে দিয়ে বলল, একটু না, বরং তুই বেশি খা। নাহওয়ান সেটা ফেলে দিয়ে মারওয়ানের পা বেয়ে উপরে উঠে তার উড়ুতে বসে মারওয়ানের দিকে ফোকলা হেসে চিপসের প্যাকেটে হাত ঢুকিয়ে দিল। মারওয়ান বলল, কত বড় শেয়ানা ভাবা চাই।